গাট্টু আর চিঙ্কি ঘরের মধ্যে একদম হুটোপুটি করছিল। দুজনের সোফার কাছাকাছি ধরাধরি খেলা খেলছিল। গাট্টু একটু ফাস্ট দৌড়ায়, তাই চিঙ্কি ওকে ধরতেই পারছিল না। যতই তাড়াতাড়ি দৌড়াও গাট্টু, আমি তোমাকে ধরেই নেব। যাবিটা কোথায়? ধরতে পারবে না, তোমার পা আমার থেকে ছোট আর তোমার স্পিডও ভালো নেই। চিঙ্কিও মুখটা ভেঙিয়ে ফেরত জবাব দেয়, আমি ধরে নেব তোকে, আমি আস্তে দৌড়াই তাতে কি। বাবা ওদেরকে কাছে বসেই দেখছিল, আর ওদিকে মা রান্নাঘরে দাঁড়িয়ে এসব দেখতে দেখতে বলছিল, আরে আস্তে দৌড়াও তোমরা দুজনে, ব্যথা লেগে গেলে মুশকিল হবে। তোমাদের বাবা তোমাদেরকে মাথায় চড়িয়ে রেখেছে, আমার তো কথাই শোনে না। আরে বাবা, তুমি আমাকে আবার মাঝখানে আনছো কেন? বাচ্চা তো, এখনই তো খেলবে এরা, স্কুলের হোমওয়ার্কটাও করে নিয়েছে, এতটুকু তো খেলা করবেই। এটা বলতে বলতে বাবা গাট্টুকে চোখ মারে। চিঙ্কিও মুচকি হাসে। আই লাভ ইউ পাপা। আই লাভ ইউ টু মা, তোমরা সবাই খেলতে থাকো। মা বকবি। আমি আছি তো। দুজনে আবার সোফার আশেপাশে আবার হল্লা করে। তখনই দরজার ঘন্টি বাজে। গাট্টু, চিঙ্কি, দেখো দরজায় কে এসেছে। হ্যাঁ দেখো তো, আগে দরজাটা খোলো, এখন আবার কে আসলো? গাট্টু দৌড়ে গিয়ে দরজা খোলে, দেখে যে সামনের বাড়ির দিদা মায়ের সাথে দেখা করতে এসছে, সাথে বান্টির দিদাও আছে। ওনাদের দেখে গাট্টু জোরে বলে, হ্যালো দিদা। কে এসেছে বাবা? বান্টির দিদা এসেছে। মা এটা দেখে রেগে যায় আর বলে, আরে ওরা তোমার বন্ধু নাকি? ঠাকুমা, পা ছুঁয়ে প্রণাম করতে হয়, হ্যালো দাদি আবার কি? চিঙ্কি, তুমিও ঠাম্মার পা ছো। গাট্টু আর চিঙ্কি দুজনেই ঠাকুমার পা ছোঁয়ে। প্রণাম দিদা। আরে খুশি থাকো তোমরা দুজনে, অনেক পড়াশোনা করো, ভালো করো। বাড়িতে অতিথিরা এলে ভেতরে ডাকতে হয় বেটা। আরে বৌমা, এদেরকে কেন বকছো? এরা দুজনেই ছোট, আস্তে আস্তে বুঝে যাবে। সে কথা নয় মাসিমা, ম্যানার্স তো এখন থেকেই শেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে কথা ঠিক। আমার আশীর্বাদ তো সব সময় দুজনের সাথে আছে, যেমন আমার বান্টি তেমনই এরা দুজনে। খুশি থাকো সব সময়। তোমার কথাটা তো ঠিকই, বাচ্চাদের ম্যানার্স এখন থেকেই শেখাতে হয়। যাই হোক, আমি তোমাদেরকে সব নেমন্তন্ন করতে এসেছিলাম। পরশুদিন আমাদের বাড়িতে সত্যনারায়ণের কথা, সবাই নিশ্চয়ই এসছো। এবার যাই, ঠিক আছে? দাঁড়ান, বসুন না, আমি চা নিয়ে আসছি। আরে না, অন্য সব বাড়িতেও যেতে হবে, আবার খালি সময়ে আসবো। এইটা বলে উনি চলে যান। মা বাচ্চাদেরকে নিজের কাছে ডাকে। বাচ্চারা, সব সময় বড়দের সম্মান করা উচিত, বুঝেছো? যদি বান্টি আসে তাহলে ওকেও এরকম সম্মান করতে হবে। ও তো তোমাদের বন্ধু, ক্লাসমেট, তোমাদের আর ওর একই বয়স, কিন্তু ওকেও তোমাদের হ্যালো হাই করা উচিত। সকালে দেখা হলে গুড মর্নিং, বিকেলে দেখা হলে গুড ইভিনিং। আচ্ছা, তো সকালে উঠে কি বাবাকেও আমাকে হাই বলতে হবে? হ্যাঁ বাচ্চারা, এগুলোকে গুড ম্যানার্স বলে। তোমরা তো আমার ভালো শোনা না, আমার ভালো বাচ্চা, তাই সবসময় গুড ম্যানার্স ফলো করবে। স্কুলেও টিচারদের সঙ্গে দেখা হলে ওদেরকে গ্রিট করবে, বাকি বাচ্চাদের হ্যান্ডশেক। মা, এই গুড্ডি তো আমার সঙ্গে আর্ধেক সময় লড়াই করে, আমি ওকে হাই করব না। এমন বলে না চিঙ্কি, ও তো তোমার বেস্ট ফ্রেন্ড। দেখো, যখন কেউ ক্লোজ হয় তখন ওকে সরি কিংবা থ্যাংক ইউ বলতে ইতস্তত হতে নেই। কি ভাবি মা? আচ্ছা মা, স্কুলে হেড ম্যাডামেরও পা ছুতে হবে? এতক্ষণ বাবা যে চুপচাপ শুনছিল, হেসে এখন বলে, ওনাদেরকে তুমি গুড মর্নিং কিংবা গুড আফটারনুন সময়তে বলো, ওরা স্কুলে আছে। ঠিক আছে পাপা। পরের দিন সবাই স্কুল যায় আর বাবা মার বলার মতন সবাইকে গ্রিট করে। হ্যালো গুড্ডি, আমি সরি, আমি তোমার সাথে লড়াই করেছিলাম। তুমি সরি বললে চিঙ্কি। হ্যাঁ, মা বলেছে কেউ সরি বললে কেউ ছোট হয় না। তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তুমি রেগে গেলে তাহলে আমার ভালো লাগে না। কিন্তু চিঙ্কি, ভুল তো আমার ছিল, সরি তো আমার বলতে হতো। এইটা বলতে বলতে ও থেমে যায়। আই এম সরি চিঙ্কি, আজ থেকে তুমি সব সময় আমার বেস্ট ফ্রেন্ড। আমি কখনো তোমার সাথে লড়াই করব না।
দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। তখনই ক্লাসে টিচার আসে। গুড মর্নিং মিস। গুড মর্নিং বাচ্চারা, আজকে আমরা ম্যানার্সের ক্লাস করব। তোমরা সবাই কে কে জানো ম্যানার্সের কথা? কে জানাবে? তখনই চিঙ্কি হাত উঁচু করে। হ্যাঁ চিঙ্কি, বলো। সব সময় বড়দের পা ছুতে হবে। ওরা যখন বাড়ি আসে তখন তাদেরকে জল, চা খাবারও জিজ্ঞেস করতে হবে। যদি বন্ধু হয় তাহলে সবাইকে হ্যালো হাই আর জড়িয়ে ধরতে হয়। আরে বাহ, কত ভালো সংস্কার! দেখলে বাচ্চারা, শুনলে সবাই চিঙ্কি কি বলল? ক্লাসের সব বাচ্চারা এক আওয়াজে বলে ইয়েস Yes, মিস। miss। আর হ্যাঁ, সকালে কারোর সাথে দেখা হলে গুড মর্নিং, দুপুরের 12টা অবধি। তার পরের সময়ে সকলকে তোমরা গুড আফটারনুন বলতে পারো, কারণ তখন আফটারনুনের টাইম হয়ে যায়। ম্যাডাম, সবাইকে ইভিনিং কোন সময় বলবো? এমনিতে তো বিকেলেই বলা হয়, যখন সূর্য নেমে যাচ্ছে, কারণ তারপরে তো রাত হয়ে যায়। আর হ্যাঁ বাচ্চারা, রাত্রেবেলা সবথেকে শেষের গ্রিটিং গুড নাইট বলা হয়। আমি আমার মা বাবাকে গুড নাইট বলেই শুই মিস। ভেরি গুড চিঙ্কি। আর বাকি বাচ্চারা? আমরাও মিস। বাহ, কত ভালো আর সিনসিয়ার ক্লাস আমার। আই এম সো প্রাউড অফ ইউ। গাট্টু আর চিঙ্কি বাড়ি আসে আর তৈরি হয়ে বান্টির বাড়ি যায়। গাট্টু দৌড়ে গিয়ে ঠাকুমার পা ছুঁয়ে, দিদা প্রণাম। ও বাবা, খুব ভালো থাকো, খুব ভালো পড়াশোনা করো, উন্নতি করো। মা গাট্টু আর চিঙ্কিকে দেখে মনে মনে খুব খুশি হচ্ছিল। তখনই বাবা এসে বলে, থ্যাংক ইউ, তুমি দুই বাচ্চাকে কত ভালো সংস্কার দিয়েছো। পকেট মানি। সন্ধ্যে 7টা বেজেছিল আর মা কিচেনে ডিনার তৈরি করছিল। চিঙ্কি নিজের স্টাডি টেবিলে পড়ে থাকা বইগুলো অ্যারেঞ্জ করছিল আর গাট্টু নিজের ব্যাট নিয়ে এমনি হাওয়াতে শট মারা প্র্যাকটিস করছিল। আরে, এই ব্যাটের হ্যান্ডেল তো লুজ হয়ে গেছে। মা, আমার নতুন ব্যাট দরকার। গাট্টু, আগে একটু পড়তে বসো তো। নেক্সট উইক থেকে স্কুলে এক্সাম শুরু হচ্ছে। নতুন ব্যাট এক্সামের পরে পাবে, বুঝলে? তখন বাবাও অফিস থেকে এসে যায় আর বাবাকে দেখে গাট্টু তাড়াতাড়ি নিজের বই বার করে পড়তে শুরু করে দেয়। বাবা মুচকি হেসে বাচ্চাদেরকে পড়তে দেখে, তারপর সোফায় আরাম করে বসে পড়ে। আরে, এই টিভির রিমোট দেখতে পাচ্ছি না তো। আজকে নিউজটা খুব ইম্পর্টেন্ট। আরে গাট্টু, চিঙ্কি, তোমরা টিভির রিমোটটা কোথায় রেখেছো? গাট্টু আর চিঙ্কি রিমোটটা খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পরে চিঙ্কি রিমোটটাকে খুঁজে পায়, যেটা নিউজ পেপারের তলায় রয়ে গিয়েছিল। বাবা, এই নাও রিমোট। এই নিউজ পেপারের তলায় ছিল। আজকে নিউজ ইম্পর্টেন্ট কেন বাবা? কোনো ক্রিকেট ম্যাচ ছিল? না না, ক্রিকেট ম্যাচ থেকেও বেশি ইম্পর্টেন্ট, আমাদের আজকে বাজেট ডিক্লেয়ার হয়েছে। এইটা বলে বাবা টিভি অন করে নিউজ চ্যানেল চালিয়ে দেয়। ওইখানে একটা নিউজ অ্যাঙ্কার বাজেটের ডিটেলস জানাচ্ছিল আর টিভি স্ক্রিনে অনেকগুলো নাম্বারস আর টেক্সট লেখা আসছিল। ইনি তো খুব তাড়াতাড়ি বলছেন, আপনি কি করে বুঝতে পারছেন? আমি যতক্ষণে স্ক্রিনে কিছু পড়তে পারছি ততক্ষণে সব নাম্বার টেক্সটগুলো স্ক্রিন থেকে উধাও হয়ে যাচ্ছে আর নতুন ডিটেলস আসছে। আরে গাট্টু, তোমার পড়ার স্পিড কম। চিঙ্কিও বাবার সাথে নিউজটা বুঝতে চেষ্টা করছিল। এই বাজেট কি হয় বাবা? হ্যাঁ, আমিও জানতে চাই। ইনি তো অনেক টাকার কথা বলছেন, লক্ষ কোটির ব্যাপারে। আরে, তোমরা দুজন এখন খুবই ছোট, বড় হওয়ার পরে বাজেট বুঝতে পারবে। ততক্ষণে মা কিচেন থেকে চলে আসে আর বাচ্চাদের কৌতূহল দেখে হেসে বলে, আচ্ছা, আমি সরলভাবে তোমাদেরকে বাজেটটা বোঝাই। বাজেট আমাদের দেশের বই খাতা হয়, যাতে আমরা ডিসাইড করি যে দেশে এত টাকা পয়সা কোথা থেকে আসছে আর আমরা ওই টাকাগুলোকে কোথায় আর কত অ্যামাউন্টে খরচা করব। যেমন তুমি ঘরের খরচার হিসাব লেখো, ঠিক সেইভাবে মা? একদম ঠিক। যেমন বাবার স্যালারিকে আমরা ইনকামে লিখি আর বাড়ির সব খরচাকে, যেমন আশকা বাড়ি, স্কুলের ফিস, লোনের ইএমআই, সেভিং, শপিং আর এন্টারটেইনমেন্টের খরচা, এইসব এক্সপেন্সেসে লেখে। যেমন বাড়ির বাজেট তেমনি দেশের বাজেট। হ্যাঁ, এখন বুঝতে পারলাম। এই তো একদম সোজা ছিল, বুঝে গেলাম আমি। কিন্তু এখন শুধু থিওরি বুঝেছো, প্র্যাকটিক্যালও করে দেখাতে হবে। মানে
মানে আমি তোমাকে 500 টাকা দিচ্ছি এই মাসের পকেট মানি, আর মাসের শেষে দেখবো তোমরা এই 500 টাকার কেমন বাজেট তৈরি করলে আর কেমন ইউজ করলে, ঠিক আছে? এটা তো খুব ভালো আইডিয়া। গাট্টু আর চিঙ্কি 500 টাকা পেয়ে খুব খুশি হয়ে যায়। গাট্টুর কাছে এত লিস্ট ছিল যেগুলো ওর কেনার ছিল, একটা নতুন ব্যাট, বাইনোকুলার, রিমোট দিয়ে চলা গাড়ি, আরো অনেক কিছু। চিঙ্কি হিসাব কষলো যে 500 টাকায় ওকে 4 সপ্তাহ চলতে হবে। তাই ও একটা নোটবুকে 4টে কলাম বানালো, উইক 1, উইক 2, উইক 3 আর উইক 4, আর প্রতিটা কলামের উপরে লিখলো 125 টাকা। তারপর চিঙ্কি মার থেকে একটা পার্স নিল আর ওই পার্সে 125 টাকা রেখে দিল প্রথম সপ্তাহে খরচার জন্য। বাকি 375 টাকাও কাবার্ডে রেখে দিল। আর ওদিকে গাট্টু 500 টাকা পেয়ে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল। ও রোজ স্কুলের পরে পিৎজা, বার্গার, সফট ড্রিঙ্কস আর অনেক কিছু খেতে শুরু করে দিল। ও 150 টাকার একটা নতুন ব্যাট নিল আর 80 টাকা নতুন বাইনোকুলার্স কিনল। মাসের 15 তারিখে যখন ও নিজের ব্যাগে টাকা চেক করলো তখনও চমকে গেল। আরে আমার তো 500 টাকা শেষ হয়ে গেল, এখনো তো 15 দিন বাকি আছে মাসের, কি করি? ওইদিকে চিঙ্কিও কখনো কখনো স্ট্রিট ফুড খেত, আরও নিজের জন্য নতুন ক্রেয়ন্সও কিনলো। কিন্তু এক সপ্তাহে শুধু 125 টাকাই খরচা করত। তাই 15 তারিখের পরেও ওর কাছে 250 টাকা বেঁচেছিল। যেহেতু গাট্টুর টাকা শেষ হয়ে গিয়েছিল, ওর খুব মন খারাপ ছিল। চিঙ্কির এটা দেখে ভালো লাগলো না। ও নিজের পার্স থেকে 50 টাকা বার করে গাট্টুকে দিল। ভুল হয়ে গেছে চিঙ্কি, আমারও তোমার মতন বাজেট তৈরি করে পয়সা খরচা করা উচিত ছিল। কোনো ব্যাপার না গাট্টু, পরের মাস থেকে দেখে চলো। মাসের শেষে মা আর বাবা গাট্টু আর চিঙ্কির থেকে 500 টাকার পকেট মানি হিসেব চাইল। গাট্টুর তো মনেও ছিল না যে ও সব টাকা কোথায় খরচা করেছে। কিন্তু চিঙ্কি ছোট থেকে ছোট এক্সপেন্স গুলো নিজের নোটবুকে লিখে রেখেছিল। ওর বাজেট বুকে 70 টাকার সেভিংসও ছিল আর গাট্টুকে দিয়ে থাকা 50 টাকার লোন। খুব ভালো চিঙ্কি, বাজেট তুমি খুব ভালো করে বুঝেছো আর ব্যবহারও করেছো, আর নিজের পকেট মানিকে খরচা করার জন্য খুব ভালো ব্যবহার করেছো। আমিও নিজের ভুল বুঝে গেছি বাবা মা, নেক্সট মান্থ থেকে আমিও চিঙ্কির মতন বাজেট তৈরি করে পয়সা খরচা করব। খুব ভালো আমার বাচ্চারা, উই আর প্রাউড অফ ইউ। ডেজার্ট সাফারি। গাট্টু আর চিঙ্কি সন্ধেবেলার স্ন্যাক্স খাচ্ছিল। তখনই বাবা অফিস থেকে বাড়ি ফেরে। দুজনে দৌড়ে এসে বাবার গলায় লেগে যায়। বাবা! বাচ্চারা, আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। কি বাবা, তাড়াতাড়ি বলো। এই নাও। এটা কি বাবা? এটা ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভ্যালের ফ্যামিলি পাসেস। এখন তৈরি হয়ে নাও, আমরা সবাই থারে ঘুরতে যাব। দুজন বাচ্চা পাসগুলো দেখে খুব খুশি হয়ে যায়। ওয়াও, আমরা ডেজার্টে ঘুরতে যাব, উটের উপরে বসবো না বাবা? হ্যাঁ এটা কোন শহরে হবে? বাবা, এটা বিকানেরে হবে। বিকানের ডেজার্টের খাবার দাবার আর পোশাকের জন্য খুবই বিখ্যাত। তার সঙ্গে সেইখানে ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভ্যাল হয়, সেইখানে উটেদের সব থেকে বড় সংস্থা। সত্যি? হ্যাঁ হ্যাঁ, আর সব থেকে খুশির ব্যাপার এইটা যে শর্মা আঙ্কেল আমাকে সেই ফেস্টিভ্যালেরই পাস দিয়েছে উইন্টার ভ্যাকেশনের জন্যে। ডেজার্ট কেমন দেখতে হবে? খুব মাটি হবে, আমি তো শুধু ইউটিউবে দেখেছি। আমাদের পৃথিবী আলাদা আলাদা রূপে দেখা যায়, আলাদা আলাদা জায়গায়। যেমন আমরা সবাই হোমো সাপিয়েন্স, কিন্তু আমাদের নাম আর চেহারা আলাদা আলাদা হয় ততক্ষণ না কেউ যমজ হচ্ছে। ঠিক তেমন ভাবে পৃথিবীরও আলাদা আলাদা আকার, রং আর রূপ হয়। ওয়াও মা, আমি খুবই এক্সাইটেড। আমরা ডেজার্টে ঘুরতে যাব, ক্যামেল দেখব। হ্যাঁ হ্যাঁ, আমরা বিকানের, জয়সলমের আর যোধপুর ঘুরতে যাব। প্রস্তুতি করে নাও আর ইউটিউবে এর ব্যাপারে একটুখানি জেনে নাও। আর কোথায় কোথায় ঘুরতে হবে তার একটা লিস্ট বানিয়ে নিও, ঠিক আছে? স্কুলের ছুটি হয়ে যায় আর গাট্টু আর চিঙ্কিও বাড়ি এসে যায়। মা সবার জন্য খাবার বেড়ে দেয়। গাট্টু সমানে ইউটিউবে থার রেগিস্তানের ভিডিও দেখে। গাট্টু, আগে খাবার খাও, ফোন সাইডে রাখো। মা, বাবা তো আমাদেরকে ডেজার্টের ভিডিও দেখতে বলেছে, আমরা দেখিনি না, তাই জন্যে আমরা যাচ্ছি না। তখনই বাবা, যে দূরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল, হাসতে শুরু করে। আরে সবকিছু থোড়ি দেখার আছে ইউটিউবে, না হলে সেইখানে কি দেখবেটা কি? আরে আমি তো শুধু লিস্ট বানাতে বলেছিলাম। যাই হোক, এখন তো ছুটি হয়ে গেছে,
আমরা পরশুদিন ডেজার্টে যাব। সেইখানে ডেজার্ট সাফারি, ক্যামেল সাফারি সব করা হবে। কিন্তু আমরা কোন কোন শহর দেখব? আমি তো ছোটবেলায় একবার মা বাবার সাথেই গেছিলাম। তুমি দিদার সাথে বেড়াতে গেছিলে? হ্যাঁ মা, যখন আমি তোমার মতন ছোট্ট ছিলাম। দেখো, ভারতে ডেজার্ট শুধু বিকানের, জয়সলমের, যোধপুর আর বাড়মেরে আছে। সেখানে পাকিস্তান বর্ডারটাও লাগা। আমি তোমাদের বর্ডারও দেখাবো আর ডেজার্ট শহরগুলো, আর তোমার মায়ের সব স্মৃতিগুলো আবার ফিরে আসবে। বাহ বাবা, আমি ক্যামেলের সাথে খেলবো বাবা। নিশ্চয়ই খেলো বাবা। আর কিছুদিন পরে সবাই ফ্লাইটে রাজস্থানের জন্য বেরিয়ে পড়ে। যোধপুরে যাওয়ার পর বাবা একটা ক্যাব করে, যেটাতে করে সবাই জয়সলমেরের জন্য বেরিয়ে পড়ে। ডেজার্ট পৌঁছেই গাট্টু চিংকি একদম চমকে যায়। এতগুলো মাটি বাবা, আরে এ তো মাটির পাহাড় লাগছে। হ্যাঁ হ্যাঁ বাবা, এগুলো তো মাটির পাহাড়, কিন্তু এই পাহাড়ের সুন্দরতাটা এটাই যে হাওয়ার সঙ্গে এটা উড়ে যায় আর নিজের জায়গাও পাল্টাতে থাকে। বাবারি বাবা, ওরা পাহাড়! এখানে তো জলই নেই বাবা। এখানে লোকে চান করে কি করে? গাছপালাও তো দেখা যাচ্ছে না। বাবা, এখানে কানাল আনা হয়েছিল, বিকানেরের মহারাজ গঙ্গা সিং এনেছিলেন, যেইটা জয়সলমের অবধি যায়। কানাল কি বাবা? নদীর থেকে জল কেটে জায়গা অবধি নিয়ে আসা হয়। যেইখানে জল নেই, এইখানে আগে একদম জল ছিল না, কিন্তু এখন সবার বাড়িতে দরকার মতন জল এসে যায়। আর হ্যাঁ বাচ্চারা, এখানে তোমরা ক্যাকটাস পাবে। ছোট ছোট শুকনো ঝাড়ি আর ছোট্ট গাছপালা পাওয়া যাবে, যেগুলোর বড় হওয়ার জন্য খুব কম জল দরকার হয়। হ্যাঁ, প্রকৃতি নিজের হিসেবে কত সুন্দর কাজ করে। জলের কম দরকার হলেও এই গাছ ভালো করে বেঁচে থাকে। চলো, এখন আমরা সাম ডেজার্টে যাব। সবাই জয়সলমেরের বালির জগতে পৌঁছে যায়। দূর দূর অব্দি শুধু রেগিস্তানই দেখা যাচ্ছিল। ওখানকার লোকেরা নাচ গান করছিল, আর কিছু লোকেরা ঘুরতে আসা লোকেদেরকে উটে করে বেড়াতে নিয়ে যাচ্ছিল। বাবা, আমিও উটের উপরে বসবো। হ্যাঁ বাবা, তারপরে ওইখানে ডান্স করার আছে সেই আন্টির সঙ্গে। ঠিক আছে, আমরা এক এক করে সব অ্যাক্টিভিটি করব। বাবা ইশারা করে উটওয়ালাকে ডাকে। ভাই, আমাদের সবার উঁটে চড়ার আছে। আপনাদের দুটো উট দরকার, একটাতে একজন বড় একজন ছোট বসতে পারে। ও ঠিক আছে। কিছুক্ষণ পরে একটা উটে বাবা আর চিংকি, আর অন্য উটে মা আর গাট্টু বসে পড়ে। উট যখন উঠতে শুরু করে, তখন দুজন বাচ্চা খুশির চোটে জোরে জোরে হাসতে শুরু করে দেয়। আসলো মজা চিংকি। হ্যাঁ বাবা, ওই দেখো, পুরো ডেজার্ট দেখা যাচ্ছে। কত সুন্দর দেখা যাচ্ছে, একদম গোল্ডের মতো। তাই আমরা এটাকে সোনার জমি বলি মা, কারণ যখন সূর্যের আলো এর উপরে পড়ে তখন এইটা ঠিক সোনার মতনই চকচক করতে শুরু করে। হ্যাঁ, একদম সোনার মতন দেখতে লাগছে। আধ ঘন্টা ঘোরার পরে সবাই নিচে নেমে যায়, আর গাট্টু চিংকি সাথে সাথে অন্যদিকে দৌড়ে যায়। বাবা মাও ওদের দিকে দৌড়ে যায়। আরে বাবা, আস্তে দৌড়াও। ওখানকার লোকেরা জোরে জোরে নাচ গান করছিল, ওরা বিনও বাজাচ্ছিল। এটা কি মা? এরা সাপুড়ে, বিন বাজিয়ে সাপেদের ধরে। এদের গান বাজনা বিশ্ব প্রসিদ্ধ হয়ে গেছে। চিংকি খুশির চোটে জোরে জোরে নাচতে শুরু করে দেয়। ওর সাথে গাট্টুও নিজেকে থামাতে পারে না, ও নাচতে শুরু করে দেয়। তখনই ওখানকার মেয়ে বাবার হাত ধরে টানতে শুরু করে, ওদেরকেও নাচাতে শুরু করে। সবাই খুব আনন্দে রেগিস্তানের আনন্দ নিতে শুরু করে। নাচতে নাচতে মা বলে, ভুলো না, আমাদের বাচ্চাদেরকে বর্ডার দেখাতে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে আমার, এক্ষুনি বের হওয়া হবে। ক্যাব ডেকে নিচ্ছি, দাঁড়াও। কিছুক্ষণ পরে ক্যাবে বসে সবাই জয়সলমেরের ভারত আর পাকিস্তানের বর্ডার দেখতে যায়। বাবা, এখানে তো শুধু মাটি দেখতে পাচ্ছি, আর তো কিছুই নেই। বাবা, থার মরুভূমি বিশ্বের অনেকগুলো বড় মরুভূমির মধ্যে আসে। স্বাধীনতার আগে এখানে রাজপুতরা থাকতো, ওনাদের মহলগুলো খুবই প্রসিদ্ধ, ঠিক মাটির মতন। বাবা, কিন্তু কত সুন্দর জায়গা এটা, পাহাড় থেকে একদম আলাদা। প্রত্যেক জায়গার একটা বিশেষত্ব থাকে বাবা। যেমন মুম্বাইতে সমুদ্র, লোকে সেইখানে সমুদ্র দেখতে যায়। সাহেব, বর্ডার এসে গেছে। এখান থেকে আগে যেতে গেলে বিএসএফ এর পারমিশন দরকার হয়। বাবা বাইরে এসে স্টেশনে বর্ডার দেখার জন্য পারমিশন নিতে যায়। গাট্টু চিংকি, এরা আমাদের সব ফৌজি ভাইরা।
এই ডেজার্টে থেকে এরা আমাদের দেশের রক্ষা করে। সবাইকে জয় হিন্দ বলো। ওকে মা। গাট্টু আর চিঙ্কি সব সিপাহীদের স্যালুট করে, জয় হিন্দ বলে, আর দূর থেকে রেগিস্তানের বর্ডারকে দেখে। আমরা আগে যেতে পারবো নাকি বাবা? না বাবা, এটাকে লাইন অফ কন্ট্রোল বলে। এখানে আমাদের দেশের সীমা শেষ। কত সুন্দর আমাদের দেশ, তাই না মা? এখানে সবকিছু আছে, পাহাড়, সমুদ্র, ডেজার্ট, নদী, সব। হ্যাঁ মা, বাচ্চারা আবার থেকে বালির উপরে লাম্ফজম্ফ করে। মা আর বাবা একে অপরকে দেখে মিচকি হেসে ফেলে। গাট্টু, চিঙ্কি আর ফিশিং। গাট্টু আর চিঙ্কি প্রতিবারের মতো হলে বসে টিভি দেখছিল। বাবা ওদের পেছনে বসে নিউজ পেপার পড়ছিল, আর মা কিচেনে কাজ করছিল। তখনই দরজায় কেউ আওয়াজ দেয়, মাছ নিয়ে নাও, মাছ, একদম তাজা তাজা মাছ। মাছ আবার তাজা হবে কি করে? সেটা কি কোনো ফল? আরে বাবা, পুকুর থেকে তাজা ধরে নিয়ে এসছে আঙ্কেল। তোমরা সবাই কি কথা বলছো? যাও মাছ কিনে নাও। বাবা দরজা খুলে আর গাট্টু আর চিঙ্কি বাবার পেছনে দাঁড়িয়ে পড়ে। ওয়াও, ওর ঝুড়িতে এতগুলো মাছ আছে। আরে দেখো না চিঙ্কি, এত কালারের আলাদা আলাদা ফিশ কি করে ধরেছে আঙ্কেল? বাবা, উনি ফিশারম্যান, গ্রাম থেকে ফিশিং করেছেন, ওনার কাছে সব আছে। দেখো, এদেরকে ধরে কি করে আর এদের সামলে রাখে কি করে? আলাদা আলাদা ধরন হয় বাবা। জানো, আমার ইচ্ছে হচ্ছে এখন ফিশ ভেজে খেয়ে নি, কিন্তু আমি তো ফিশিং করতে জানি না। আরে বাবা, একে তো ধরে ফিশ ট্যাঙ্কের মধ্যে রাখা হয়, তার সঙ্গে ফ্রেশ ওয়াটারেরটা ফ্রেশ ওয়াটারে, পুকুরেরটা পুকুরের জলে, আর নোনতা জলেরটা নোনতা জলেই রাখা হয়। তারপরে এটাকে ঝুড়িতে ভরে আলাদা আলাদা জায়গায় বিক্রি করা হয়। নোনতা জল মানে কি বাবা? আরে বাবা, সমুদ্রের জল, ওতে নুন থাকে না, তাই ওকে নোনতা জল বলা হয়। আচ্ছা বাবা, ফিশিং কি করে করে? আমিও দেখতে চাই। ঠিক আছে, তোমরা সবাই রবিবারে তৈরি থেকো, আমরা ফিশিং করতে যাব। তোমরা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নিও। পাশে একটা বড় পুকুর আছে, ওইখানেই ফিশিং করব। আমি তার জন্য নেট নিয়ে আসবো আর কাঁটাও। আমরা কি ধরে খাবো? হ্যাঁ, একদম ফ্রেশ, ন্যাচারাল মেথডে। রবিবার দিন সবাই তৈরি হয়ে সকাল সকালই বেরিয়ে পড়ে। গাট্টু আর চিঙ্কি নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে। আমি বাবার সঙ্গে আগে সিটে বসবো। না, আমি বসবো। আরে নিজেদের মধ্যে ঝগড়া করো না। অর্ধেক রাস্তা চিঙ্কি আর অর্ধেক রাস্তা গাট্টু বসবে সামনের সিটে। এটা ঠিক আছে? এবার চিঙ্কি, তুমি সামনের সিটে বসে পড়ো। ইয়ে, আই এম সো হ্যাপি। গাট্টু পেছনে বসে পড়ে। খুবই সুন্দর রাস্তা দিয়ে যেতে সবাই একটা ঝিলের কাছে গিয়ে পৌঁছে যায়। আরে কত সুন্দর জায়গা বাবা। এত বড় পুকুর, এখানে কতগুলো মাছ থাকবে? হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো। এটা ফিশিং এর জন্যই ফেমাস। আমি তোমাদের জন্য টেন্টের ব্যবস্থা করি। এসো, টেন্ট লাগানো শিখিয়ে দিই। বাবা গাড়ির ডিকির থেকে টেন্ট, ফিশিং এর জাল আর রড বার করে। মা খাবার দাবারের ঝুড়ি নিচে নামিয়ে রাখে। গাট্টু, এই দেখো, এমন করে লাগাতে হয়, শিখে নাও। তোমরা ফিশিং করো, ততক্ষণ আমি বারবিকিউ লাগিয়ে নিচ্ছি। ওর মধ্যে মাছটা ভাজবো ধরার পরে। হ্যাঁ মা। কিছুক্ষণের মধ্যে টেন্ট সেট করার পরে বাবা মাছ ধরার জালটা খুলে নেয়, আর সবাই ঝিলের ধারে গিয়ে দাঁড়িয়ে পড়ে। গাট্টু, এই নেটটাকে ধরো আর চুপ করে বসে থেকো, নড়বে না কিন্তু। নড়বো না কেন বাবা? আরে না হলে মাছেরা বুঝে যাবে যে এটা ধরার জন্য ফেলা হয়েছে, না হলে ওরা কাঁটাকে ধরে নেয়। চিঙ্কি, যখন গাট্টুর হাত ব্যথা হবে তুমি ধরে নিও। আচ্ছা। আর হ্যাঁ, যেই তোমার এটা ভারী লাগবে, এই নেটটাকে টানতে শুরু করে দিও। ওকে বাবা। চিঙ্কি পাশেই বসে থাকে। আধ ঘন্টার বেশি হয়ে যায়। গাট্টু থকে গিয়ে হাই তুলতে শুরু করে দেয়। গাট্টু, তুমি যদি টায়ার্ড হয়ে থাকো, আমি তোমার নেটটাকে ধরি, ততক্ষণ তুমি রেস্ট করো। ঠিক আছে চিঙ্কি, কিন্তু 10 মিনিট পরে আমি নিয়ে নেব। কি বাবা, এতক্ষণ সময় লাগে? হ্যাঁ বাবা, ফিশিং এ তো সময় লাগে। ফিশ যতক্ষণ কাঁটাতে না ফাঁসবে অপেক্ষা তো করতেই হবে। চিঙ্কি ফিশিং রড ধরে বসে পড়ে। তখন একটা নাড়াচাড়া ধরতে পারে। ওর মনে হয় যেন ডান্ডাটা ভারী হয়ে গেছে। বাবা, এ তো আমাকে ভেতরে টানছে, অনেক বড় মাছ। বাবা তাড়াতাড়ি দৌড়ে আসে আর সুতোটা টানতে শুরু করে, আর দড়ি উপরে আসতে শুরু করে।
আস্তে আস্তে ওর মধ্যে ভেসে থাকা মাছটাও দেখতে পাওয়া যায়। আর গাট্টু আর চিংকি খুশির চোটে নাচতে শুরু করে দেয়। ধরেছি ধরেছি, ফিশ ধরেছি। আমি ধরেছি গাট্টু, তুমি না। তো কি হলো, আমি তো এতক্ষণ ধরে বসেছিলাম। আরে আরে তোমরা ঝগড়া করো না, আরো মাছ ধরে নিও। এটাই শেষ নাকি? তখনই চিংকির নজর মাছের উপরে যায়। মাছটা ছটপট করছিল। আরে মা, ও তো কত ছটপট করছে। হ্যাঁ মা, কেন কি ও জল থেকে বাইরে এসে গেছে? পোমটা মনে আছে? है माँ, मछली जल की रानी है, जीवन उसका पानी है, हाथ लगाओ डर जाएगी, बाहर निकालो मर जाएगी। চলো গাট্টু, তুমি আমার সাথে এসো, আমরা এটাকে ফ্রাই করে নিই। ততক্ষণে চিংকি আর বাবা আরো ফিশ ধরে নেবে। মা মাছের আঁশগুলো ছাড়িয়ে ওটা বারবিকিউতে ফ্রাই করতে শুরু করে। ওদিকে চিংকি খুশি হয়ে হাততালি বাজাতে থাকে। বা মা, এত ফ্রেশ ফিশ, আজ তো মজা এসে যাবে। হ্যাঁ বাবা, আজকে সত্যি মজা এসে যাবে। আরে বাবা, বড় মাছ যদি এসে যায় এই দড়িটা ছিঁড়ে যাবে না তো? না চিঙ্কি, আমরা তাড়াতাড়ি এইটাকে উপরে টেনে নেব। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। যেই ফিশ আসবে আমাকে জানিয়ে দিও। গাট্টু রশিটাকে জলে দিয়ে চুপচাপ বসে পড়ে। তখনই বাবার মনে হয় যে এরম ভাবে দুজনে টায়ার্ড হয়ে যাবে। আরে গাট্টু, আমাকে দাও, আমি করছি, তুমি হাঁপিয়ে যাবে। না বাবা, আমাদের দুজনকে ফিশিং করতে দাও। তখনই হঠাৎ করে একটু নাড়াচাড়া হয়। মনে হয় ফিশ এসেছে, নেট ভারী হয়ে গেছে। হেল্প হেল্প চিঙ্কি। চিংকি দৌড়ে এসে গাট্টুর হাত ধরে নেয়। বাবা মনে মনে দুজনের টিমওয়ার্ক দেখে খুবই খুশি হতে থাকে। দুজনে তাড়াতাড়ি রশিটাকে টানতে শুরু করে আর দেখে যে একটা বড় মাছ ফেসে গেছে। এবার ওয়াও, আমি কত বড় মাছ ধরেছি, এবার তো সত্যি মজা এসে যাবে। গাট্টু, মা দেখো কত বড় মাছ। মাও দৌড়ে দৌড়ে দেখতে চলে আসে। আরে, এই মাছটা তো সত্যি বড়। এটা আমাদের দুজনের জন্য যথেষ্ট। এবার তোমরা দুজনে এসে পেঁয়াজ আর রসুনের পেস্ট বানিয়ে নাও। কিছুক্ষণের মধ্যে সবাই মিলে ফিশটাকে বানিয়ে ফেলে আর খেতে শুরু করে। বাবা বলে, ওয়াও, আজ অব্দি এত মজা তো কোনোদিনই আসেনি। এত ফ্রেশ, এত সুস্বাদু। থ্যাংক ইউ বাচ্চারা, তোমাদের জন্য আমরা এতদিন পরে এখানে আসলাম। থ্যাংক ইউ বাবা, কত মজা এসে গেল ফিশিং করতে। আর দুজন বাচ্চা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। সোসাইটি এক্সিবিশন। গাট্টু আর চিংকি সব সময়ের মতো নিজের ঘরেই বালিশ দিয়ে মারপিট করছিল। তখনই রান্নাঘর থেকে খুব সুন্দর একটা রান্নার গন্ধ আসে। চিংকি জোরে দৌড়ে মার কাছে পৌঁছে যায়। কি বানাচ্ছ মা? কি সুন্দর গন্ধ আসছে, আমি দেখতে চাই। আরে ভালো করে হতে দাও, একটু ধৈর্য ধরো, তোমার জন্য হোয়াইট পাস্তা বানাচ্ছি। তখনই গাট্টুও দৌড়ে দৌড়ে চলে আসে। আরে চিঙ্কি, গেম মাঝখানে কেন থামালে? তোমার টার্নে তুমি এখানে এসছো। কত ভালো গন্ধ আসছে গাট্টু, আমি তো এখন মার থেকে পাস্তা বানানো শিখবো। আরে তার জন্য তো পরের বার শুরুর থেকে সাথে দাঁড়িয়ে থেকে পুরো কুকিং এর প্রসেসটা দেখতে হবে। কেমন ভাবে কাটে সবজিগুলোকে, কেমন ভাবে পাস্তাগুলোকে ফোটায়, সবকিছু শুরুর থেকে। এমন মাঝের থেকে দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। ওকে মাম্মি। মা, আমিও চিড়ের পোলাও শিখবো। ঠিক আছে গাট্টু, পরের বার আমরা চিড়ের পোলাও বানানো শিখব। সবাই কথাই বলছিল আর তখনই দরজার ঘন্টি বাজলো। গাট্টু, একটু দেখো তো কে এসেছে। গাট্টু একদম জোরে দৌড়ে দৌড়ে দরজার দিকে এগোয় আর দরজা খোলে। দরজায় দেখে সোসাইটির চেয়ারম্যান ওয়ার্মা আঙ্কেল দাঁড়িয়েছিল। আরে বর্মা আঙ্কেল, নমস্কার। নমস্কার বাবা, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। তখনই মা রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে এসে জিজ্ঞাসা করে, কে এসেছে বাবা, কার সাথে কথা বলছো? আরে আপনি কেমন আছেন ওয়ার্মা বাবু? দরজায় দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন না। আমি একদম ঠিক আছি, এই কার্ডটা দিতে এসেছিলাম। সোসাইটির মিটিংয়ে আপনারা আসতে পারেননি। আমরা সকলে একটা প্রোগ্রাম রাখার ব্যাপারে ভেবেছি। ফুড প্রোগ্রাম হবে সেটা। সবাই চাইলে নিজের স্টলও লাগাতে পারে কিংবা কোনো সাংস্কৃতিক কার্যও করতে পারে, যেমন কারোর গান গাওয়ার কিংবা নাচার থাকে। যদি সোসাইটির জন্য কোনো মেসেজ থাকলে সেটা স্টেজে দিও। ঠিক আছে, আমরা নিশ্চয়ই আসব। আপনি ভেতরে আসুন না, চা খেয়ে যান। ততক্ষণে বাবাও নিজের ঘরের থেকে বাইরে বেরিয়ে আসে। আরে, এখনো আপনি দরজায় দাঁড়িয়ে আছেন? ব্যাস, সেই প্রোগ্রামটা ফিক্স হয়ে গেছে, এটাই বলার ছিল। আপনার সেদিন মিটিং ছিল না, আপনি তো আসতে পারেননি। আগে
আমার জন্য কোনো কাজ থাকলে আগের থেকে বলে দেবেন। সোসাইটির কাজের জন্য আমি সবসময় প্রস্তুত আছি। আগে আগে নিশ্চয়ই, আমি এগোই। প্রোগ্রামের প্রস্তুতি নেওয়ার আছে। যদি আপনি স্টল দিতে চান তাহলে সোসাইটিকে আপনাকে আগের থেকে জানাতে হবে, এটা মনে রাখবেন। এইটা বলে উনি চলে যান। সবাই আবার রান্নাঘরে চলে যায়। মা, এই স্টল কি হয়? ওর মধ্যে আমরা কিছু খাবার দাবারের দোকান কিংবা অন্য কিছু জিনিসপত্র বিক্রি করা ছোট্ট দোকান লাগাতে পারি। তখনই বাবা, যে এতক্ষণ ধরে সবার কথাবার্তা চুপচাপ শুনছিল, উনি বলে, আরে পাস্তা স্টল লাগালে কেমন হয়ে যায়? চিঙ্কি মাকে খাবার বানাতে হেল্প করে দেবে, আর গট্টু আমাকে অ্যাকাউন্টসে। টিম ম্যানেজমেন্টটাও বুঝে যাবে এরা। ওয়াও, কত মজা আসবে। মাম্মি, আমরা পাস্তা স্টলই লাগাবো। ঠিক আছে, আমি তাহলে বর্মাজিকে ইনফর্ম করে দিই। সোসাইটির কার্যক্রমের দিন এসে যায়। অন্য সব বাচ্চারাও নিজেদের মতন করে সেজেগুজে এসে গার্ডেনে একত্রিত হয়ে যায়। আরে গাট্টু, খুব মজা আসবে রে স্টলে। আমি তো টমেটোর স্যুপের স্টল লাগাচ্ছি, দেখিস আমি উইনার হব। চিঙ্কি বান্টির কথা শুনে মন খারাপ হয়ে যায়। মা, স্টল লাগিয়ে আমরা ভুল করলাম না তো? দেখো, বান্টি তো টমেটোর স্যুপ বানাবে, কিন্তু আমরা কি? আরে মা, এদিকে এসো। আমরা যেটা করতে চাইছিলাম সবাই দেখবে। তুমি পুরো সোসাইটিকে নিজের হাতের বানানো টেস্টি পাস্তা খাওয়াবে। এসো, এবার পাস্তাটাকে বয়েল করা শেখাই। তুমি আর গাট্টু ততক্ষণে সবজি আর মাশরুম কাটো, একদম ছোট টুকরো করবে। ঠিক আছে মা, আমরাই জিতবো আজকে। এই হলো কথা। গাট্টু আর চিঙ্কি সব সবজিগুলোকে কাটছিল, আর মা গ্যাস অন করে পাস্তাটাকে ফোটাতে রেখে দেয়। ওদিকে বাবা কুপনের বইটা আর পেন নিয়ে সাইডে দাঁড়িয়ে পড়ে। এইটা কার ডায়েরি বাবা? এটা ডায়েরি নয়, বিল বাবা। যে কেউ আমাকে যখন প্লেট দেবে আমি সেই প্লেটের পয়সা কেটে নেব, আর তুমি সেই পয়সাটাকে এক জায়গায় রেখে দিও। এই পয়সাটা আমরা রাত্রেবেলা কাউন্ট করব। ওয়াও, কত মজা আসবে। হ্যাঁ, শুধু লোকেদের আমাদের পাস্তা ভালো লাগুক। কেন পছন্দ করবে না? আজকে আমাদের চিঙ্কি নিজের হাতে বানাচ্ছে। হ্যাঁ মা। কিছুক্ষণ পরে এক এক করে লোকেরা গার্ডেনে এসে যায়। ওদিকে বান্টির স্টলেও লোকেরা এসে যেতে শুরু করে। শুরুর দিকে অনেক ভিড় হয়, আর গাট্টুর স্টলে শুধু 2 লোক আসে। এই ঠাকুর, আমরা হেরে না যাই। কিছু হবে না বাবা, স্টে পজিটিভ। আর তারপর পাস্তা হয়ে যেতেই চিঙ্কি জোরে আওয়াজ দেয়, পাস্তা, পাস্তা, একদম গরমা গরম পাস্তা, রেড, হোয়াইট আর পিঙ্ক সসে। আরে বাহ চিঙ্কি, তুমি তো সব পাস্তা বানাতে শিখে গেলে। হ্যাঁ, আমি তো বেস্ট। আচ্ছা, হোয়াইট পাস্তা রেড পাস্তা কি করে বানাবে? আরে বাবা, সিম্পল। রেড সসে কেচাপ ঢালতে হয়, আর হোয়াইটে ময়দা আর দুধ, আর দুধ, তাই না মা? হ্যাঁ মা। তখনই পাস্তা হচ্ছে দেখে ওদের কাউন্টারের কাছে ভিড় হয়ে যায়। সবাই এক একটা করে টিকিট নিতে শুরু করে দেয়। ওদিকে বান্টির স্যুপে নুন কম থাকাতে অনেক লোকে ওখান থেকে সরে যায়। এক এক করে আপনারা আসুন। ঠিক আছে আঙ্কেল। আর বাকি লোকেরাও লাইনে লেগে পড়ে। ওদিকে বান্টির স্টলে বাচ্চারাও এদিকে লাইনে লেগে পড়ে। বান্টির মন খারাপ হয়ে যায়। ওদিকে গাট্টু আর চিঙ্কি সবাইকে এক এক করে প্লেট দিতে থাকে। এই নিন ওয়ার্মা আঙ্কেল। এই নাও আন্টি, কেমন লাগলো বলবে কিন্তু। দারুণ ভাই, তোমরা তো কত সুন্দর পাস্তা বানিয়েছো। চিঙ্কি মা তো আজকে দারুণ ব্যাপার করলো। এই নাও 501 টাকার পুরস্কার আমার তরফ থেকে। আরে আঙ্কেল, এ কি? রেখে নাও মা, এইটা আমাদের তরফ থেকে পুরস্কার, পুরো সোসাইটির তরফ থেকে। কি ভাই? বাকি লোকেরাও সবাই সম্মতি হয়। অন্য বাচ্চারা বান্টি গুড্ডি এটা দেখে একটু মন খারাপ হয়ে যায়, আর বাবা আর মা এসব দেখছিল। গাট্টু চিঙ্কি, এই পয়সাটা নিয়ে নাও। এই পয়সা দিয়ে অন্য বাচ্চাদের জন্য পার্টি, এটা সবার। হ্যাঁ বাবা। আরে বান্টি, এইদিকে এসো। তুমি চিঙ্কির বানানো রেড সস পাস্তা খাও, তোমার খুব ভালো লাগে না? আর এইভাবে সব বাচ্চারা পাস্তা খেয়ে এরপরে নাচতে শুরু করে দেয়। রাত্রে বাবা ডাব্বা খোলে, যার মধ্যে অনেকগুলো টাকা ছিল। গাট্টু, তোমরা দুজন কাউন্ট করো আর বলো কত টাকা কামালে। 1, 2, পুরো 800 টাকা বাবা। এইটা তোমাদের দুজনের পুরস্কার, প্রথম কামাই। এর থেকে তোমাদের গিফট নেওয়া হবে। আমার তো ফ্রকও এসে যাবে এখন। সবাই হাসতে শুরু করে দেয়। বাবা আর মা একজন আরেকজনকে দেখে হাসে। থ্যাংক ইউ।
আজকের প্রোগ্রামের জন্যে। সব বাচ্চারা সবসময় মতন স্কুল বাসে বসেছিল। বান্টি আর গুড্ডিও নিজেদের স্ট্যান্ড থেকে বাসে চড়ে গেছিল। চিঙ্কি, আজ টিফিনে কি এনেছো? আজ আমি উপমা এনেছি। ওয়াও, আমার মা আজকে আমাকে ইডলি দিয়েছে। আমরা ক্লাসে শেয়ার করব। কিন্তু আমি আজকে টিফিন আনতে ভুলে গেছি, তাড়াতাড়ি বাড়ি যাব, তাহলে মা বকা দেবে। কোনো ব্যাপার না বান্টি, আমরা সবাই শেয়ার করে খেয়ে নেব, নাহলে ক্যান্টিন থেকে নিয়ে নেব। বাবা আমাকে আজ পকেট মানি দিয়েছে। থ্যাংক ইউ ভাই, আমার বেস্ট ফ্রেন্ড। ইয়েস ইয়েস। স্কুল এসে যায়। সব বাচ্চারা বাস থেকে নেমে এক এক করে ক্লাসরুমে চলে যায়। সরস্বতী মায়ের প্রেয়ারের পরেই প্রিন্সিপাল ম্যাডাম এসে অ্যানাউন্সমেন্ট করে, গুড মর্নিং বাচ্চারা। গুড মর্নিং ম্যাম। আশা করছি তোমরা সবাই হেলদি আর হ্যাপি আছো। আগামী মাসে আমাদের বাই মান্থলি প্যারেন্ট টিচার মিটিং আছে। তোমরা সবাই নিজেদের মা বাবাকে নিয়ে আসবে। ওকে ম্যাম। অল ক্লিয়ার? যাদের কিছু কনফিউশন থাকবে তারা ক্লাস টিচারকে জিজ্ঞেস করে নেবে। একদম ক্লিয়ার ম্যাডাম। ওকে, তো গো টু ইয়োর ক্লাসেস। সব বাচ্চারা নিজেদের নিজেদের ক্লাসে চলে যায় আর টিচাররা ক্লাস নিতে শুরু করে দেয়। গুড মর্নিং বাচ্চারা, নিজেদের ম্যাথস বই বার করো। এরম করতে করতে বাকি সব টিচাররাও এসে যায়। সব ক্লাস এক একটা করে হয়ে যায় আর সব বাচ্চারা বাড়ি ফিরে আসে। কেমন ছিল আজকের দিন? খুব ভালো মা। মা, আমাদের স্কুলে 10 তারিখে প্যারেন্ট টিচার মিটিং আছে। তোমাদের দুজনকে আসতে হবে। ঠিক আছে, আমরা এসে যাব। শেষমেশ 10 তারিখ এসে যায় আর গাট্টু আর চিঙ্কি স্কুল যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। মা, আমাদের বাস এসে গেছে, আমরা চলে যাব। কিন্তু মনে রেখো, রিসেসের পরে প্যারেন্টস টিচার মিটিং, এসে যেও কিন্তু। হ্যাঁ মা, আর তুমি না ওই রেড কুর্তাটা পরো। আচ্ছা মা, এবার তোমরা বাইরে দাঁড়িয়ে পড়ো, বাস এসেই যাচ্ছে। কিছুক্ষণ পরে বাস এসে যায় আর দুজন বাচ্চা বাসে চড়ে পড়ে। মা আর বাবা একদম তৈরি হয়ে স্কুলে পৌঁছে যায়, যেখানে সব ক্লাসের বাচ্চারা আলাদা আলাদা রুমে যাচ্ছিল। এক্সকিউজ মি, ক্লাস 2 এর প্যারেন্টস টিচার মিটিংটা কোথায় হচ্ছে? সেইটা তো সেকেন্ড ফ্লোরে, রুম নাম্বার 208-এ হচ্ছে। আপনি সেইখানে যান। বাকি বাচ্চারাও আলাদা আলাদা রুমে যাচ্ছিল। অনেক প্যারেন্টসরা তৈরি হয়ে এসেছিল। গাট্টুর মা বাবাও রুম নাম্বার 208-এ পৌঁছে যায়। ইজ দিস ক্লাস সেকেন্ড? ইয়েস। আপনারা গাট্টু চিঙ্কির মা বাবা না? হ্যাঁ হ্যাঁ। এসে যান, মিটিং একটু পরেই শুরু হতে যাচ্ছে। দুজনে ভেতরে এসে বসে পড়ে। গাট্টু আর চিঙ্কি একদম ফার্স্ট লাইনে বসেছিল, সেকেন্ড লাইনে বান্টি আর থার্ড লাইনে গুড্ডি বসেছিল। গুড মর্নিং টু অল প্যারেন্টস। গুড মর্নিং। আজকে আমরা প্যারেন্ট টিচার মিটিং এই জন্য রেখেছি যে সবার হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে গেছে। এরপরে স্কুলের উইন্টার ভ্যাকেশন শুরু হতে যাচ্ছে, তাই সবার গ্রোথ আর মার্কসের উপরে কথা বলা যায়। কারণ হাফ ইয়ারলির পরেও আরো অর্ধেক বছর বাকি থাকে প্রগ্রেসের জন্য। সব বাচ্চারা আর প্যারেন্টসরা টিচারের কথা মন দিয়ে শুনছিল। এখন আমি রেজিস্টারের নম্বরের অনুসারে সবাইকে এক এক করে ডাকবো। ওকে ম্যাম। অ্যালফাবেটের অনুসারে সব থেকে আগে আভার নাম আসে। টিচার আভাকে মার্কশিট ধরিয়ে দেয়। আভা, তোমার 72% এসেছে। কিন্তু এটা তো খুবই কম। হ্যাঁ, এর ম্যাথসে নম্বর কম, কারণ ক্লাসে কম মন লাগায়, রিভিশন একদম করে না। ম্যাথসে কমজোর হওয়ার জন্য এত কম পার্সেন্টেজ হয়েছে। কিন্তু ম্যাম, আমি তো অনেক পড়াই করি। হ্যাঁ আভা সোশ্যাল সায়েন্সে খুব ভালো। আপনি একটা কাজ করুন, একে কিছু বছর সব সাবজেক্ট এক্সপ্লোর করতে দিন, পরে যে বিষয়ে ভালো হবে সেই বিষয়টা নিয়ে পড়াশোনা করুক। গাট্টুর মা বাবা এসব দেখে খুব খুশি হচ্ছিল। আমি খুব খুশি, আমাদের বাচ্চারা খুব ভালো স্কুলে পড়ছে। না এখানে শুধু বইয়ের বিদ্যা, বরং অন্য জিনিসের উপরেও ধ্যান রাখা হয়। সব থেকে ভালো কথা হচ্ছে এদের টিচাররা কত ভালো, সব বাচ্চাদের কত যত্ন করে, এটাও জানে যে কোন বাচ্চা কোন বিষয়ে ভালো আছে। তখনই আওয়াজ আসে চিঙ্কি। চিঙ্কি এগিয়ে যায়, মার বাবাও আগে গিয়ে চেয়ারে বসে পড়ে। আচ্ছা, আমি গাট্টুকেও ডেকে নি, দুজনে তো জমজ, একসাথে দুজনের রিপোর্ট দেখা যাবে। গাট্টু, এদিকে এসো, তুমিও এগিয়ে এসো। আপনাদের দুজনেরই বাচ্চা খুব ট্যালেন্টেড। এটুকুই পার্থক্য যে গাট্টু ম্যাথ সায়েন্সে খুবই ভালো আর চিঙ্কি ল্যাঙ্গুয়েজে। ওয়াহ, বাকি?
গাট্টু স্পোর্টস টিমে ভালো খেলে, কিন্তু চিঙ্কি একটু এখন উইক হয়ে গেছে। ওকে একটু দেখতে হবে। ও মাঝখানে একটুখানি উইক হয়ে গেছিল, তাই ইমিউনিটিটা একটু কম। গাট্টু আর চিঙ্কি টিচারের পাশে দাঁড়িয়ে এসব শুনছিল। চিঙ্কির দিকে তাকিয়ে ম্যাডাম বলে, আরে চিন্তার কোনো কারণ নেই, সব বাচ্চারা সবকিছু তো ভালো হয় না। গাট্টু যদি স্পোর্টসে ভালো, চিঙ্কি কালচারাল প্রোগ্রামসে খুব ভালো করে পার্টিসিপেট করে। ও সেকেন্ডও হয়েছিল একটা কালচারাল উইকে, তাই না চিঙ্কি? থ্যাংক ইউ। আমার মেয়ে তো সবার থেকে বেস্ট। মা আর ম্যাডামও ভাবুক হয়ে একে অপরকে দেখছিলই যে তখন গাট্টু এসে মাকে জড়িয়ে ধরে। আরে কি হয়েছে বাবা? ডোন্ট ওয়ারি। ব্যাস এইটাই বলছিলাম আমি। ব্যাস আপনি এইটুকুই দেখবেন যে এদের ইন্টারেস্ট যা কিছুতেই হোক পুরো যেন গ্রোথ হয়। আমি এটাই মানি যে বাচ্চাদের সম্পূর্ণ গ্রোথ হওয়া উচিত, তাই মার্কস সবকিছু হয় না। আপনি ঠিক বলছেন, আমরা নিজেদের পক্ষ থেকে বেস্ট দেব। আপনাদের উপরে আমার পুরো বিশ্বাস আছে। একটা স্কুলের দিক থেকে আমরাও খেয়াল রাখব। মা বাবা গাট্টু চিঙ্কির হাত ধরে স্কুলের বাইরে চলে আসে। হেল্পফুল গাট্টু চিঙ্কি। গাট্টু চিঙ্কি খুব বুদ্ধিমান বাচ্চা ছিল, ঠিক তোমাদেরই মতো। সর্বদা সবাইকে সাহায্য করার জন্য তৈরি থাকত। স্কুল হোক, সোসাইটি হোক অথবা ঘর, গাট্টু চিঙ্কি সবারই সাহায্য করত। ওদের এই স্বভাবের কারণে গাট্টু চিঙ্কির বাবা মাও খুব খুশি ছিল। গাট্টু, ছেড়ে দাও, এই সবজি আর জিনিসপত্রগুলো আমি রান্নাঘরে রেখে দেব। না মা, তুমি এইমাত্র মার্কেট থেকে এসেছো, বাইরে খুব রোদ, তুমি নিশ্চয়ই হাঁপিয়ে গেছো। আমি জিনিসগুলো রান্নাঘরে রেখে দেব, তুমি রেস্ট নাও। চল চিঙ্কি। তারপর আর কি, চিঙ্কি এলো আর দুজনে মিলে সবজি আর মাসকাবাড়ি বাজার রান্নাঘরে রেখে এলো। শুধু তাই নয়, চিঙ্কি মায়ের জন্য জল নিয়ে এলো আর গাট্টু মায়ের জন্য গরম গরম আদা দেওয়া চা বানিয়ে নিয়ে এলো। মা, এই নাও তোমার প্রিয় আদা দেওয়া চা। তুমি আমার হাতে চা খেতে খুব ভালোবাসো, তাই না? এই দেখে মা ভীষণ খুশি হয়ে গেল। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ সো মাচ। হাউসওয়াইফরা হাঁপিয়ে গেলে তখন এক কাপ গরম চা পেলে তারা যে কতটা খুশি হয়, এটা খুব কম হাজবেন্ড আর বাচ্চারা জানে। আমার খুব ভালো লাগে যে আমার বাচ্চারা তাদের মায়ের খুশির এত খেয়াল রাখে, এত সাহায্য করে। থ্যাঙ্কস মা, আমাদেরকে স্কুলে শেখানো হয়েছে বাচ্চা তো কি হয়েছে, যতটা সম্ভব বাচ্চাদের ততটা কাজ করা উচিত। ঘরের কাজ হোক বা না হোক, অন্তত পক্ষে নিজেদের কাজটুকু তো করা উচিত। এইসব কাজ করলে মায়ের কাজের বোঝা কম হয়ে যায় আর মা খুব খুশি হয়ে যায়। এই কথা শুনে মায়ের খুব গর্ববোধ হচ্ছিল আর মা গাট্টু চিঙ্কিকে বলল, খুব ভালো, এরকম করে সব সময় সবার সাহায্য করো আর নিজেদেরকেও খুশি রাখো, তাহলে জীবন আরো সুন্দর হয়ে ওঠে। গাট্টু চিঙ্কি শুধু মিষ্টি মিষ্টি কথাই বলতো না, মন দিয়ে কাজটাও করত। যখন ওরা স্কুল থেকে ঘরে ফিরতো তখন ওরা নিজেদের জুতো মোজা নিজেরাই র্যাকে গুছিয়ে রাখত। তারপর নিজেদের টিফিন আর ওয়াটার বটল রান্নাঘরে রেখে নিজেদের ঘরে গিয়ে স্কুল ব্যাগ রাখত। আর নিজেদের জামা কাপড় যেমন ইউনিফর্ম সব কাপবোর্ডে রেখে দিত। শুধু তাই নয়, তারা নিজেদের ঘরও পরিষ্কার করত, যার ফলে মায়ের সময় বেঁচে যেত আর তারা একসাথে কোয়ালিটি টাইম কাটাতো। একদিনের কথা, একদিন গাট্টু চিঙ্কি স্কুল থেকে ফিরছিল। হারিও ওদের সাথে ছিল। গাট্টু চিঙ্কি, যাও আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসো, আমরা তাড়াতাড়ি করে ব্যাডমিন্টন খেলা শেষ করব। শেষ করব? আমরা ব্যাডমিন্টনের ম্যাচ খেলছি নাকি? আমরা তো শুধু এনজয় করার জন্য খেলছি, তাহলে শেষ করে না তো তারা কেন? আরে আজ মা বাবা অফিস থেকে ফিরলে আমরা আজ বাইরে ডিনার করতে যাব, চপাটিও ঘুরবো, সেই জন্যই সব তাড়াতাড়ি করে শেষ করছি। ঠিক আছে, আমরা চলে আসবো। এই বলে হারি চলে গেল আর গাট্টু চিঙ্কিও নিজেদের বাড়ি চলে গেল। ঘরে ঢুকতেই ওরা দেখে যে বাবা ফাইলের পাহাড় নিয়ে বসে আছে, খুব চিন্তিত হয়ে ফাইল চেক করছে। বাবা, কি হয়েছে? আজ তুমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছো? আর এসব কি? তুমি তো পুরো অফিস বাড়িতে নিয়ে চলে এসেছো। বাচ্চারা, 5 বছরের পুরনো ফাইল সবগুলোকে ক্যাটাগরাইজ করতে হবে। যেগুলি দরকারি সেগুলি একদিকে আর যেগুলি দরকারি না সেগুলি অন্যদিকে রাখতে হবে। এটাই চেক করছি। 2 ঘন্টা ধরে বসে আছি, জানি না কখনই কাজ শেষ হবে।
গাট্টু চিংকি ফ্রেশ হয়ে মায়ের কাছে গিয়ে দেখলো মা রেস্ট নিচ্ছে। কি হয়েছে মা, শরীর খারাপ? হ্যাঁ, একটু মাথাটা ব্যথা করছে আর কোমরটাও ব্যথা করছে। এই কথা শুনে গাট্টু চিংকি চিন্তায় পড়ে গেল। চলো ডাক্তারের কাছে চলো। আরে না না, এতটাও ব্যথা করছে না, এটা খুবই কমন, কিছুক্ষণ আরাম করলেই ঠিক হয়ে যাবে। গাট্টু চিংকি রান্নাঘরে এসে দেখলো অনেকগুলি এলোমেলো বাসন পড়ে রয়েছে। রান্নাঘরের হালও বেহাল হয়েছিল। মায়ের কোমরে ব্যথা, তাই রান্নাঘরের এই অবস্থা। আমি এই সব বাসন মেজে দিচ্ছি। কিন্তু আমাদের তো ব্যাডমিন্টন খেলতে যেতে হবে। ওটা ক্যান্সেল, এমনিতেও হরিরাজ তারা আছে, আমরাও ছেড়ে দিই আজকের মতো, আর মা বাবা সাহায্য করি। ঠিক আছে, তাহলে আমিও ফাইলগুলোকে আলাদা করে বাবাকে হেল্প করি। তারপর আর কি, গাট্টু বাসন মাজতে লাগলো আর চিংকি বাবার কাছে গিয়ে বাবার গাইডেন্সে ফাইলগুলো ক্যাটাগরাইজ করতে লাগলো। দেখতে দেখতে গাট্টু সব বাসন আর কিচেন পরিষ্কার করে ফেললো। আর ওইদিকে বাবার কাজও শেষ হয়ে গেল। মা কিচেনে এসে গাট্টুর কাজ দেখে অবাক হয়ে গেল। কি দরকার ছিল বাবা এগুলো করবার? আমি করে নিতাম। না মা, তোমার কোমরে ব্যথা, তোমার তো রান্নাও করতে হবে, তাই কিছু বলো না। থ্যাঙ্কস বাবা। চিংকি কোথায়? যেই মা গাট্টুর সাথে হলে এলো, অমনি দেখলো চিংকি আর বাবা মন দিয়ে কাজ করছে। দেখো, চিংকি সাহায্য করলো আর সব কাজ মুহূর্তের মধ্যে হয়ে গেল। তোমার কাজ তো শেষ, কিন্তু আমাকে তো খাবার বানাতে হবে। তাও ভালো গাট্টু সব বাসন মেজে দিয়েছে, না হলে আজ খুব দেরি হয়ে যেত। এই কথা শুনে বাবা হেসে বলল, কে বলেছে তোমাকে আজ খাবার বানাতে? মানে? মানে আজ আমরা বাইরে ডিনার করব, চৌপাটিতে ঘুরবো আর খুব এনজয় করব। এই কথা শুনে গাট্টু চিংকি আনন্দে চিৎকার করতে লাগলো। এইভাবে গাট্টু চিংকির সাহায্য করার কারণে বাবা মার কাজ তাড়াতাড়ি হয়ে গেল, আর ওরা বাবা মার তরফ থেকে একটা সারপ্রাইজও পেল। হোমমেড পিৎজা। গাট্টু আর চিংকি স্কুল থেকে বাড়ি ফিরে আসে। দুজনে খুব খুশি হয়, কারণ আজ ওদের হাফ ইয়ারলি এক্সামের রেজাল্ট বেরিয়েছিল। মা মা, কোথায় তুমি? মা, আমাদের রেজাল্ট এসে গেছে। আরে আসছি বাবা, কত চিৎকার করছো? মা মা, তাড়াতাড়ি এসো না। আরে এসে গেলাম বাবা, স্কুল থেকে এসেই একদম হল্লা। মা, আমি ক্লাসে 3rd এসেছি। আর আমি ফার্স্ট। আরে বাহ, আমি তো এটা জানতাম। লাভ ইউ বাচ্চারা। লাভ ইউ টু মা। তুমি কি করে জানলে? আমি তোমাদের দুজনেরই মা, বুঝলে? এত মন লাগিয়ে পড়াশোনা করেছিলে তোমরা দুজনে, ভালো নম্বর তো আসতোই। কিন্তু মা, আমার ফার্স্ট আসার ছিল। এখন আরো মন লাগিয়ে পড়াশোনা করো, ফাইনাল এক্সামে তখন তুমি ফার্স্ট আসবে। না, আমি তবুও ফার্স্ট আসবো। হ্যাঁ হ্যাঁ, ব্যাস, এবার নিজেদের মধ্যে লড়াই করো না। আমি তোমাদের দুজনের জন্য একটা সারপ্রাইজ জিনিস বানিয়েছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে চলে এসো। সারপ্রাইজ? ওয়াও, আমি এক্ষুনি আসছি। তোমার থেকে আগে আমি এসে যাব। চলো দুজনে টাইম রেস করি। হে ভগবান, সব জায়গায় কম্পিটিশন। দুজনে দৌড়ে নিজেদের ঘরের দিকে দৌড়ে পালায়। ওইদিকে মা টেবিলে সারপ্রাইজটাকে ঢেকে রেখে দেয়। চিংকি দৌড়ে আসে। আমি ফার্স্ট এলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি নিচের চেয়ারে বসে পড়ো। গাট্টুও দৌড়ে দৌড়ে চলেই আসে। আমি এসে গেলাম। কি সারপ্রাইজ মা? প্লেট সরিয়ে নিজেই দেখো। ওয়াও, এটা তো পিৎজা। পিৎজা আমার ফেভারিট। এত সুন্দর সারপ্রাইজ মামি। লাভ ইউ। লাভ ইউ টু বাচ্চারা। দুজনে একদম খুশি হয়ে পিৎজা খেতে শুরু করে। ওয়াও মা, এটার টেস্ট তো কত ভালো। এর মধ্যে তুমি কতগুলো ভেজিটেবলস ঢেলেছো। ওয়াও মা, বাজার থেকে আনলে তো একটাই টপিংস দেয়। তুমি কত টেস্টি পিৎজা বানিয়েছো। তোমাদের দুজনের ভালো লাগলো? হ্যাঁ মা, মজা এসে গেল। কিন্তু এটা তুমি কি করে বানালে? আমাকেও শেখাও, আমি তোমাকে পিৎজা বানিয়ে খাওয়াবো। তুমি এখন খুব ছোট। মা, আমাকেও বলো, আমি এখন গ্রোন আপ বয়। ঠিক আছে, শিখিয়ে দেবো, কিন্তু প্রমিস করো একলা তোমরা কোনোদিনও বানাবে না। আমার সামনে তোমরা যা বানাবার বানাবে। প্রমিস মা। তাহলে সব থেকে আগে যেসব টপিংস আর সবজি আমাদের পছন্দ, ওইসব এক জায়গায় করে নাও।
যেমন চিংকি, তোমার মাশরুম আর শিমলা মির্চ বেশি পছন্দ, তুমি সেটা নিয়ে নাও। গাট্টু, তুমি তো পেঁয়াজ আর টমেটো পছন্দ করো, সসেজও সব বাজারে পাওয়া যায়। তাছাড়া তোমাদের যা পছন্দ, যেমন ব্রকলি, কর্ন, ওই সবও নিতে পারো। ওয়াও, কত মজা আসবে! এই সব তো সুপারমার্কেটে পাওয়া যাবে, তাই না মামি? হ্যাঁ, ওখান থেকে সব জিনিসপত্র আর পিৎজার বেসটা নিয়ে আসবো। আমি বেসটাও বানাতে পারি, কিন্তু ওইটা পরে শেখাবো, যখন তোমরা দুজনে বড় হয়ে যাবে। এখন কেন না মা? ওতে অনেক কাজ হয়, তাই তোমরা যখন ক্লাস 8-এ এসে যাবে তখন শেখাবো। ওকে মা। তারপর টপিংটা কি করব? হ্যাঁ, যা কিছু ভেজিটেবলস আর টপিং পছন্দ হচ্ছে সসেজও নিয়ে নাও। তারপর পিৎজা বেসে সব থেকে আগে ওগুলো লেয়ার বানাও। মা, পিৎজা বেস কোনটা ভালো হয় এটা কি করে জানবো? আটারটা ভালো হয়, ময়দার বানানোটা ডাইজেস্ট হতে অনেক সময় লেগে যায়। তাই আমাদের সবাইকে যতটা সম্ভব আটার বেসওয়ালা পিৎজাই খাওয়া উচিত। ময়দা খাওয়ার জন্য গতবার আমার পেট ব্যথাও হয়েছিল। হ্যাঁ, তাই তো বললাম, আটার বেস সবার জন্য হেলদি হয়। চেষ্টা করা উচিত যে ওইটাই ব্যবহার করা যাক। তারপরে কি করব? বেসে সব থেকে আগে নিজের পছন্দ মতো চাটনি কিংবা সস লাগাও, তার উপরে সব সবজিগুলো সাজিয়ে দাও একদম ভালো করে। মা, চিজ? হ্যাঁ, চিজটা তার উপরে ছেঁচে দিতে হয়। ওটা কি করে? ওটা রান্নাঘরের একটা গ্রেটার পাওয়া যায়, ওতে ছেঁচে দেয়। ওই মেশিনটা দিয়ে যত ছোট করা যায় ওই সব দিয়ে এগুলো করা হয়। মা, কত ইয়ামি লাগে চিজ! হ্যাঁ, কিন্তু ওটাও লিমিটে খেতে হবে বাবা, তার থেকে ফ্যাট বাড়ে। চিংকি গোলু মোলু মোটা হয়ে যাবে, তাই না মা? তাই না? হ্যাঁ, কিন্তু আমার তো চিজ টেস্টি লাগে। হ্যাঁ, খাও না বাবা, সব জিনিস নিজের মাত্রায় খাওয়া উচিত। এবার তোমরা তোমাদের পিৎজা শেষ করো। একটা পিৎজা আমি তোমাদের চোখের সামনে বানাবো, আমাকে ওটা বানানোর জন্য তোমরা হেল্প করো, শিখে যাবে। ওয়াও! দুজনেই তাড়াতাড়ি নিজেদের লাস্ট স্লাইস খেয়ে নেয়। চলো এবার রান্নাঘরে যাই আরো একটা ফ্রেশ পিৎজা বানানোর জন্য। তারপরে 3 জনে রান্নাঘরে এসে যায়। এই আমি নিলাম বেস সব থেকে আগে। এবার এটার উপরে কি করব বলো তোমরা দুজনে? আমি সস লাগাই মা। হ্যাঁ করো। চিংকি মেয়োনিজটা ঢালে আর চিলি সস লাগিয়ে দেয়। মা, আমি ব্রোকলি ডেকোরেট করে দিয়েতে। টমেটো আর মাশরুম আমি লাগাবো গাট্টু। হ্যাঁ বাবা, দুজনে করে নিও, একটা একটা করে। তারপরে দুজনে এক এক করে টমেটো, পেঁয়াজ, শিমলা মির্চ, মাশরুমে একটা একটা লেয়ার লাগিয়ে নেয়। কত সুন্দর দেখাচ্ছে পিৎজা। হ্যাঁ গাট্টু, মজা এসে গেল। আমি চিজ গ্রেট করে দিই? না বাবা, তোমরা ছোট, হাত কেটে যাবে। আমি চিজটা গ্রেট করে দিচ্ছি, তোমরা পিৎজার উপরে ঢেলে দিও। ওকে মামি। মা চিজটা কাদ্দুকাস করে দিয়ে দেয়, দুজনে মিলে পিৎজার উপরে ছড়িয়ে দেয়। এবার কি করতে হবে মামি? এবার এটাকে ওভেনে রাখবো। এটা তুমি কি পরছো মা? এইটা গ্লাভস। সব সময় মনে রেখো, ওভেনে প্লেট রাখার সময় আর বার করার সময় হাতে গ্লাভস পরা খুবই দরকার। না পরলে কি হয়ে যাবে মা? আরে হাত পুড়ে যাবে বাবা। আর তোমাদের তো এখন ওভেন ইউজ করাই উচিত না। তোমরা আমাকে এখন দেখো, ওভেনে পিৎজাটা হতে শুরু করে আর দুজনে লাফাতে থাকে। চিংকি দেখো, প্লেটটা ভেতরে ঘুরছে। হ্যাঁ গাট্টু, আমি তো সুগন্ধও পাচ্ছি। ব্যাস আর 5টা মিনিট, তারপরে আমরা 3 জনে মিলে এটাকে খাবো। কিছুক্ষণের মধ্যে পিৎজা রেডি হয়ে যায় আর মা প্লেটে নিয়ে ওটা কাটার দিয়ে কাটতে শুরু করে। আচ্ছা, তাহলে স্লাইসটা এমন করে বানাই? হ্যাঁ মা, চলো এবার ডাইনিং টেবিলে। গাট্টু আর চিংকি নিজেদের চেয়ারে গিয়ে বসে পড়ে। মা দুজনের প্লেটে একটা একটা স্লাইস রেখে দেয়। ওয়াও, কি টেস্টি হয়েছে মামি। হ্যাঁ, মজা এসে গেল। চলো, আজকে তোমরা এত ভালো মার্কস এনেছো, এটা ওটার প্রাইজ। তোমরা দুজন শিখলেও যে বাড়িতে বানানো পিৎজা কত হেলদি আর কত টেস্টি হয়। হ্যাঁ মা, এখন যখনই পিৎজা খাবো বাড়িরই খাবো। আচ্ছা চলো এবার বাকি স্লাইসগুলো শেষ করো। দুজনে খুব স্বাদ নিয়ে পিৎজা খেয়ে যাচ্ছিল আর মা দুজনকে দেখে খুব খুশি হয়। সুইমিং ক্লাস। স্কুলের প্রিন্সিপাল স্যার প্রার্থনার পরে এসে ঘোষণা করেন, এখন থেকে আপনাদের
উইকলি হবি ক্লাস শুরু হবে। প্রত্যেক শনিবারে আপনাকে একটা খেলাতে পার্টিসিপেট করতেই হবে। ওকে স্যার। সুইমিং ক্লাসে আসার একটা ডেকোরাম রাখতে হবে বাচ্চাদেরকে। তার সঙ্গে সঙ্গে এর একটা ড্রেস কোডও থাকবে। এই ক্লাসগুলোতে যে সব থেকে ভালো করবে এরপরে তাদেরকে স্টেট কিংবা ন্যাশনাল খেলার জন্য স্কুল থেকে নিয়ে যাওয়া হবে। সব বাচ্চারা খুশি হয়ে তালি বাজাতে লাগে। ঘরে পৌঁছে গাট্টু বলে, মা, আমাকে আর চিঙ্কিকে তোমাকে সুইমিং ড্রেস দিতে হবে। এখন থেকে প্রত্যেক শনিবারে হবিজের ক্লাসে সুইমিং ক্লাস থাকবে। বাহ, এটা তো খুব ভালো কথা। সুইমিং স্বাস্থ্যের জন্য খুব ভালো জিনিস। এতে বডি মাসেলস খুব স্ট্রং হয়ে যায়। কিন্তু চিঙ্কি খুব উদাস দাঁড়িয়েছিল, যেন সুইমিং ক্লাসের জন্য একদম উৎসাহিত নয়। কি হলো মা, তুই এত চুপচাপ কেন? তোর ভালো লাগছে না বুঝি? তোর জন্য তো সুইমিং কস্টিউম আনতে হবে। মা, গভীর জলে তো আমার ভয় করে। গভীর জলে যদি ডুবে যাই? কিছু একটা অজুহাত দাও না মা, আমি সুইমিং ক্লাস জয়েন করতে চাই না। ভয় কেন মা? ভয় একদম পাওয়া উচিত নয়। আর যদি ভয় লেগেই থাকে তাহলে ভয়কে তো কমাতে হবে, না হলে তুমি কখনো ভয় থেকে বেরোতে পারবে না। না মা, আমি সুইমিং করতে চাই না। যদি ডুবে যাই? মা এটা শুনে হাসতে লাগে। কিচ্ছু হবে না তোমার। তোমাকে শেখানোর জন্য সেখানে এক্সপার্ট থাকবে। আচ্ছা, এখন তৈরি হয়ে যাও। বাবা আসলে বাজার যাব আমরা সুইমিং কস্টিউম নিতে। কিছুক্ষণ পরে বাবা চলে আসে আর সবাই মিলে বাজার যায়। গাটু, চিঙ্কি, তোমরা দুজন সেম কস্টিউম নিয়ে নাও, কমন কালার ব্ল্যাক। হ্যাঁ মা, আমারও ভালো লাগলো। মা, আমারও ভালো লেগেছে এই ড্রেসটা। এইভাবে দুজনে সুইমিং কস্টিউম নিয়ে আসে আর ঘরে পরে সেটা ট্রাইও করে নেয়। এদিকে শনিবার হয়ে যায় আর চিঙ্কি স্কুল না যাওয়ার জন্য বারবার বাহানা করতে লাগে। মা, আমার খুব মাথা ব্যথা করছে, আজকে ছুটি নিইনি। কোনো বাহানা চলবে না চিঙ্কি, স্কুল যাও আর নিজের ভয়ের সাথে লড়ো। দেখবে তুমি সব থেকে ভালো সুইমিং করবে। তখনই গাট্টু চিঙ্কির ওপর হাসতে লাগে। ভিতু 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 এরকম বলে না গাট্টু, ওকে সাহস দাও। আর যদি ও ভয় পায় তাহলে সারা জীবন ভয় পাবে। স্কুলে ওর খেয়াল রেখো, কিছুদিন প্র্যাকটিস করলে সব ঠিক হয়ে যাবে। ওকে মা। দুজনে তারপর স্কুলে পৌঁছায়। রেগুলার ক্লাস শেষ হওয়ার পরই সব বাচ্চারা সুইমিং ক্লাসে পৌঁছে যায়। ওয়েলকাম ক্লাস। সব থেকে আগে আপনারা সবাই সুইমিং ড্রেস পরে আসুন। পেছনে ড্রেসিং রুম আছে। বান্টি, গাট্টু, গুড্ডি, চিঙ্কি সবাই সুইমিং স্যুট পরে চলে আসে। কি দারুণ কালার তোমার ড্রেসের, চিঙ্কি। তোমার ড্রেসও খুব ভালো, গুড্ডি। এরপর টিচার সবাইকে লাইনে দাঁড়াতে বলে। সুইমিং এর জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট হলো নিঃশ্বাসে কাবু করা। কারণ হলো আপনাদের যদি জলে বেশিক্ষণ থাকতে হয় তাহলে নিঃশ্বাস নিন। আর তার জন্য প্রাণায়াম করতে হবে, যেটা যোগা ক্লাসে শেখানো হয়। আজকে আপনাদের সবাইকে সুইমিং পুলে যেতে হবে আর কিছুক্ষণ করে থাকতে হবে। তারপর অ্যাসিস্ট্যান্ট এসে বাচ্চাদের সুইম টায়ার পরতে শিখিয়ে দেয় আর এক এক করে বাচ্চারা জলে লাফ দিয়ে দেয়। কিন্তু চিঙ্কি ভয়ের চোটে সেখানে দাঁড়িয়ে থেকে যায়। কি হলো মা, তুমি জলে যাচ্ছ না কেন? আমি ভয় পাচ্ছি টিচার। ভয় পেও না চিঙ্কি, কিচ্ছু হবে না। তুমি তো টায়ারও পরে আছো না। তুমি সাবধানে জলে যাও, আমার অ্যাসিস্ট্যান্ট আছে তোমাদের দেখার জন্যে। বাকি বাচ্চারাও চিঙ্কিকে বারবার ডাকতে লাগে। চিঙ্কি, ভয় পেও না, দেখো আমরা জলের ভেতরেই আছি। হ্যাঁ চিঙ্কি, ভয় পেও না, ভালো লাগবে তোমার। চিঙ্কি, আয় না জলের ভেতর, দেখ আমায়। গাট্টু তখন জল থেকে বেরিয়ে আসে আর চিঙ্কির কাছে গিয়ে বলে, চিঙ্কি, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, ভয় পেও না, শুধু চোখটাকে বন্ধ করে দাও। গাট্টু চিঙ্কির হাত ধরে ওকে জলের কাছে নিয়ে যায়। জল খুব ঠান্ডা। আস্তে আস্তে আমি তোমার হাত ছেড়ে দেব, ভয় পেও না, আর আস্তে আস্তে চোখটাকে খুলে দাও। আর চিঙ্কি যখন চোখ খোলে সবাই ওর জন্য তালি বাজাতে লাগে। চিঙ্কি চিঙ্কি চিঙ্কি। চিঙ্কিও খুব খুশি হয়ে যায়। টিচার বলে, দেখলে তো, আমি বলেছিলাম না ভয় পাওয়ার দরকার নেই। ভালো লাগছে তো তোমার? হ্যাঁ টিচার। আজকের জন্য শুধু এতটুকু। শুধু এইটা মনে রাখবে, নিঃশ্বাসের জন্য তোমাদের প্রাণায়াম করতে হবে। ওকে স্যার। পুরো সপ্তাহ বাচ্চারা ইউটিউবে সাঁতারের ভিডিও দেখতে লাগে।
এইবার তো চিঙ্কি বাকি বাচ্চাদের থেকে আগে জলে নেমে যায়, আর এটা দেখে সবাই খুশি হয়ে যায়। তখন টিচার বলে, আজকে আপনাদেরকে জলে লেংথ মারা আর কেরম করে হ্যান্ড মুভমেন্ট হয় আমি শেখাবো। ওকে টিচার। এখন সব বাচ্চাদের এই এন্ড থেকে সেই এন্ড যেতে হবে। চলো দেখি কে আগে যায়। আর সব বাচ্চারা চেষ্টা করতে লাগে। বা চিঙ্কি, তুমি তো খুব ভালো করছো। আর এইভাবে প্রতি শনিবার সুইমিং ক্লাস চলতে লাগে। আর চিঙ্কি বাকি বাচ্চাদের থেকে অনেক তাড়াতাড়ি সাঁতার কাটা শিখে ফেলে। তুমি নিজের ভয়কে কাবু করতে পেরেছো, আর তুমি সব থেকে ভালো করেছো। তাই স্কুলে ডিসিশন নিয়েছে সুইমিং কম্পিটিশনের জন্য তোমার নাম লেখা হোক। আর দ্বিতীয় হলো বান্টি। সব বাচ্চারা তালি বাজায়। মা, আমার নাম স্কুল লেভেল কম্পিটিশনে সিলেক্ট হয়েছে। দেখলে, বলেছিলাম না, তুমি সব থেকে ভালো সাঁতারু হবে আর নিজের ভয়ের ওপর জয় পাবে। তুমি জানো মা, প্রথম দিন তো চিঙ্কি জলে নামতে ভয় পাচ্ছিল। হ্যাঁ, সেটা আমাকে টিচার বলেছে, কিন্তু আজ দেখো ও সব থেকে আগে বিজয়ী। তাই জন্য সেই কাজ করো যেটাতে তুমি ভয় পাও, ভয় নিজের থেকে পালিয়ে যাবে। আর চিঙ্কি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। মা! গাট্টু গেল ন্যাশনাল পার্ক। গাট্টু আর চিঙ্কি স্কুলে ছিল, আর জিওগ্রাফির ক্লাস চলছিল। দুজনেই খুব মন দিয়ে টিচারের কথা শুনছিল। বাচ্চারা, আজ আমরা পশু পাখি এবং তাদের হ্যাবিটেট সম্পর্কে পড়ব। আরো জানবো যে কোন কোন পশুরা কোথায় কোথায় থাকতে ভালোবাসে। আমরা এটাও জানবো যে তাদের খাবার দাবারের ধরন কতটা আলাদা পরস্পর থেকে। সব বাচ্চারা মন দিয়ে টিচারের কথা শুনছিল। সবার আগে আমরা পড়ব ভাল্লুক সম্পর্কে। তোমরা সবাই নিজের বই দেখো, সেখানে ভাল্লুকের ছবি দেখতে পাবে। সব বাচ্চারা যখন নিজের বইতে দেখে তখন ভাল্লুকের বড় ছবি দেখতে পায়। বাচ্চারা, এটা একটা স্লথ বিয়ার। ভাল্লুকের এই প্রজাতি সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। এই ভাল্লুক থাকে তো জঙ্গলে, কিন্তু ঘুমানোর জন্য আশেপাশের গুহার খোঁজ করে। ভাল্লুকের ফেভারিট খাবার হলো পিঁপড়ে, আর কখনো কখনো এরা ফল বা বীজও খেয়ে নেয়। বাচ্চারা, কেমন লাগলো তোমাদের ভাল্লুকের ব্যাপারে জেনে? হ্যাঁ ম্যাম, আমাদের খুব ভালো লেগেছে। বাচ্চাদের ভাল্লুকের ব্যাপারে জানতে খুব মজা লাগছিল। আর টিচারও যখন এত মনোযোগ দিয়ে শুনতে দেখে তো তারও ভালো লাগে। বাচ্চারা, এবার আমরা হাতির সম্পর্কে পড়ব। হাতি জঙ্গলে সব থেকে বড় প্রাণী হয়, আর যেই হাতি আমাদের ভারতবর্ষে পাওয়া যায় সেই হাতি পুরো পৃথিবীর সব থেকে বড় ম্যামলস হয়। হাতিদের সবসময় নিজেদের পরিবারের সাথে থাকতে ভালো লাগে, এই জন্য তারা সবসময় একসাথে ঘোরে। হাতিদের ঘাস, পাতা আর কলা খেতে খুব ভালো লাগে, আর তারা একদিনে 330 পাউন্ড খাবার খেতে পারে। কি? 330 পাউন্ড? এতগুলো খাবার এলিফ্যান্ট কি করে খেয়ে নেয়? এর কারণ হলো ওদের শরীর অনেক বড় হয়, তাই এতটা খাবারও লাগে। বুঝতে পারলে বাচ্চারা? সব বাচ্চারা তখন একসাথে মাথা দোলায়। ম্যাম, এই সব অ্যানিমাল আমরা কোথায় দেখতে পাবো বলুন না? এমনিতে এই পশুদের আমরা জুতে দেখতে পাবো, কিন্তু এটা তাদের আসল ঘর নয়। এই পশুদের তাদের আসল হ্যাবিটেট, মানে তাদের আসল ঘরে তুমি যদি দেখতে চাও তাহলে ন্যাশনাল পার্ক যেতে হবে। স্কুল শেষ হয়ে যায় আর সব বাচ্চারা এক এক করে ঘরে ফিরে আসে। গাট্টু চিঙ্কি বাড়ি ফিরলে দেখে যে বাবার একটা বন্ধু মনু আঙ্কেল ঘরে এসেছে। এসো এসো বাচ্চারা, দেখো কে এসেছে ঘরে। নমস্কার কাকু। নমস্কার বাচ্চারা, কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি। শোনো, মনু আঙ্কেল তোমাদের ঘুরতে নিয়ে যাবে। আচ্ছা বলো, কোথায় ঘুরতে যেতে চাও? গাট্টু চিঙ্কি এটা শুনে খুব খুশি হয়ে যায়, আর দুজনের মাথাতে একটা আইডিয়া আসে, আর দুজনে একসাথে জোরে চেঁচিয়ে বলে, আমরা ন্যাশনাল পার্ক ঘুরতে যেতে চাই। ন্যাশনাল পার্ক শহর থেকে একটু দূরেই ছিল, তাই গাট্টু চিঙ্কির 2 দিনের ট্রিপ হয় মনু আঙ্কেলের সাথে। মা গাট্টু চিঙ্কির ব্যাগ প্যাক করে দেয়,
আর মনু আঙ্কেল গাট্টু চিঙ্কিকে নিয়ে বেরিয়ে পড়ে ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। গাট্টু আর চিঙ্কি ন্যাশনাল পার্ক পৌঁছে যায় আর মনু আঙ্কেল জঙ্গল সাফারির টিকিট নিয়ে আসেন। দুজনে দারুণ এক্সাইটেড ছিল আর ওরা মনু আঙ্কেলের পেছন পেছন চলে যায়। সামনে একটা বিশাল বড় গেট ছিল আর ওই গেটের উপর দুটো সিংহ। আর ওই গেট দিয়ে ঢোকার সময় ওরা অনেক বড় বড় বোর্ডিং দেখতে পায় যেখানে অনেক ধরনের ম্যাপস ছিল। কিছু বোর্ডসে লেখা ছিল যে এখানে নোংরা ফেলা মানা। গাট্টু আর চিঙ্কি, আমাদের জঙ্গল সাফারি 2 ঘন্টার হবে। ওই দেখো সামনে আমাদের টিম ড্রাইভার আর জিপ আমাদের অপেক্ষা করছে। মনু আঙ্কেল আর গাট্টু চিঙ্কি গিয়ে জিপে বসে পড়ে। জিপ স্টার্ট হয় আর এগোতে লাগে। এরই সাথে গাট্টু চিঙ্কিরও এক্সাইটমেন্ট ধীরে ধীরে বাড়তে লাগে। ওদের তো ইচ্ছা ছিল ভাল্লুক আর হাতি দেখতে পাবে। ন্যাশনাল পার্কের ঘন জঙ্গল শুরু হয়ে যায় আর গাইড প্রথমে ছোট ছোট দুটো ময়ূর দেখায় যারা আরাম করে গাছের নিচে বসেছিল। ওয়াও, কত সুন্দর এই পিককটা। সত্যি আমি এত সুন্দর ময়ূর কখনো দেখিনি আগে। বাচ্চাদের কথা শুনে মনু আঙ্কেলও হেসে দেয়। আগে এগিয়ে গিয়ে গাইড দূরে দাঁড়ানো হরিণকে দেখায় যে একটা ছোট্ট পুকুর থেকে জল খাচ্ছিল। গাইড ড্রাইভারকে জিপ একটু আস্তে করতে বলে আর বাকিদের চুপচাপ থাকতে বলে। গাট্টু চিঙ্কি, একদম শান্ত থাকবে। ওই ডিয়ার যদি তোমার আওয়াজ শুনে নেয় তাহলে পালিয়ে যাবে। তো গাট্টু চিঙ্কি ঘাড় দুলিয়ে সহমতি দেয়। জিপ তারপর কিছু দূর এগিয়ে গিয়ে থেমে যায়। কি হয়েছে আঙ্কেল, আমরা এখানে থেমে গেলাম কেন? চিঙ্কি, এইখান থেকে একটু দূরে লায়ন আছে, আমরা সেইটা দেখব। আরে বাহ, এখন আমরা লায়ন দেখব। আমার তো ভয় করছে আঙ্কেল, যদি ওই লায়ন আমাদের খেয়ে ফেলে তো? আরে না না চিঙ্কি, আমাদের জিপ তো অনেকটাই দূরে থাকবে, সে তো আমাদের দেখতেও পারবে না। জিপ তারপর আস্তে আস্তে এগোতে লাগে আর একটা ঘন জঙ্গলের মাঝখানে গিয়ে থেমে যায়। গাইড তারপর সবাইকে এক একটা করে বাইনোকুলার্স দেয় আর দূরে বসে থাকা সিংহ দেখায়। দেখো, সেই লায়নটা এক্ষুনি শিকার করে খেয়েছে আর এখন আরাম করছে। কত বড় লায়ন এটা, একে দেখে তো মজাই এসে গেল। হ্যাঁ সত্যি, কত বড় এই সিংহটা, আর সাথে সাথে কি ভয়ানক দেখতে লাগছে। তারপর জিপ এগিয়ে যায় আর গাট্টু চিঙ্কি যে পশুকে দেখার অপেক্ষা করছিল তাকে দেখতে পায়। ওদের আশেপাশের জমি আস্তে আস্তে কাঁপতে লাগে আর ওরা দেখে হাতির একটা বিশাল বড় দল ওদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। হাতিদের এত বড় দল নিজের সামনে দেখে গাট্টু চিঙ্কি তো অবাক হয়ে যায়। আরে বাপরে, কত বড় এলিফ্যান্ট! এর অন্য বন্ধুরাও, আমাদের টিচার ঠিক বলতো, এরা তো আরাম করে খেয়ে নিতে পারবে 330 পাউন্ড খাবার। কিন্তু এর জন্য এত খাবার আসে কোত্থেকে? কে বানায় এত খাবার? এই ন্যাশনাল পার্কে কাজ করে থাকা লোকেরাই এদের খাবারের দেখাশুনো করে থাকে। এই বড় এলিফ্যান্টের খাবারও ওরাই আনে। এভাবে জিপ এগোতে লাগে আর গাট্টু চিঙ্কি অসংখ্য পশু পাখি দেখে। ওরা খরগোশ, বান্দর, জিরাফ, গন্ডার সব দেখে। ওরা এক একটা পশুকে দেখে অনেক অবাক হয়ে যাচ্ছিল, কারণ ওদের ঘরের আশেপাশে কখনো এত বড় পশু ওরা দেখেনি। অনেক আগে চিঙ্কির একটা বান্ধবীর ঘরে খরগোশ ছিল, কিন্তু এখানকার খরগোশ একদমই আলাদা। এই খরগোশ ওই খরগোশ থেকে বড় ছিল আর সুন্দরও। ওরা পশু দেখতে দেখতে টিচারের বলা লেসেন্সও মনে করছিল। এভাবে আস্তে আস্তে 2 ঘন্টা কেটে যায় আর জঙ্গল সাফারি শেষ হয়ে যায়। আমি তো বুঝতেই পারিনি যে 2 ঘন্টা কখন শেষ হয়ে গেছে। হ্যাঁ, সত্যিতে খুব মজা আসলো। মনু আঙ্কেল বাচ্চাদের খুশি দেখে উনিও খুশি ছিলেন আর তারপর বাচ্চাদের 2টো আইসক্রিম দেন। তারপর ওরা ঘরের দিকে রওনা হয়। কাকু, আমরা আবার ন্যাশনাল পার্ক দেখতে আসবো, তুমি আনবে তো? হ্যাঁ আঙ্কেল, আমাদের খুব মজা আসলো, আমরা আবার আসতে চাই। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, নিশ্চয়ই। আমি এর পরের ছুটিতে তোমাদের আবার নিয়ে আসবো এইখানে। ঘরে পৌঁছে গাট্টু চিঙ্কি মাকে ন্যাশনাল পার্কের ব্যাপারে সব বলে। মাও সেই গল্প শুনে খুব খুশি হচ্ছিল। আরে বাহ, আমার খুব ভালো লাগলো যে তোরা খুব মজা করেছিস আর অনেক কিছু শিখেছিস। আচ্ছা চলো এবার মনু আঙ্কেলকে বাই করো, আর হ্যাঁ থ্যাংক ইউ বলবে। বাই বাই আঙ্কেল,
আর আবার দেখা করতে এসো কিন্তু। আঙ্কেল থ্যাংক ইউ আমাদের ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ বাচ্চারা নিশ্চয়ই। এটা বলে মনু আঙ্কেল নিজের ঘরে চলে যায়। আর পরের দিন স্কুলে পৌঁছে নিজের বন্ধু বান্ধব আর টিচারকেও এই ব্যাপারে বলে যে ওরা ন্যাশনাল পার্কে কত ধরনের পশু দেখেছে। সামার ক্যাম্প। আজ যখন গাট্টু আর চিঙ্কি স্কুল থেকে বাড়ি এলো তখন ওদের চেহারায় আলাদাই চমক ছিল। মাও ওদের চকচকে চেহারাকে দেখলো আর ওদের জিজ্ঞেস করলো, আরে গাট্টু চিঙ্কি, আজ তো তোমরা দুজনে একটু বেশি খুশি মনে হচ্ছে। গাট্টু আর চিঙ্কি নিজেদের স্কুল ব্যাগ স্টাডি টেবিলে রাখলো আর খুব এক্সাইটেড হয়ে মাকে নিজেদের খুশির কারণ জানালো। মা, আজকে স্কুলে আমাদের ক্লাস টিচার অ্যানাউন্স করলো যে এই ফ্রাইডে আমাদেরকে সামার ক্যাম্পে নিয়ে যাবে। আর এই সামার ক্যাম্পটা লোনাভলাতে হবে। আরে বাহ, সামার ক্যাম্প! সেখানে তো খুব মজা হয় আর অনেক নতুন অ্যাক্টিভিটিসও হয়। কিন্তু কতদিনের জন্য তোমরা লোনাভলা যাবে? সামার ক্যাম্প 3 দিনের জন্য মা, ফ্রাইডে টু সানডে। আর স্কুলে স্পেশাল বাস অ্যারেঞ্জ করেছে আমাদের লোনাভলা নিয়ে যেতে আর নিয়ে আসতে। আমি তো আজ পর্যন্ত শুধু স্কুল পিকনিকই দেখেছি, সামার ক্যাম্প যাওয়ার তো প্রথমবার সুযোগ হয়েছে। স্কুল ডেজের সময় সামার ক্যাম্প যাওয়া মানে আমাদের ওভারঅল গ্রোথ আর লার্নিং এর জন্য ভালো। তোমরা দুজনে খুব এনজয় করবে। রাতে ডিনারের সময় গাট্টু আর চিঙ্কি বাবাকেও সামার ক্যাম্পের বিষয়ে জানালো আর বাবাও গাট্টু আর চিঙ্কিকে সামার ক্যাম্পটা অ্যাটেন্ড করার জন্য খুব উৎসাহিত করলো। ফ্রাইডে সকালে সব বাচ্চারা এক্সাইটেড হয়ে স্কুলে পৌঁছালো। ওখানে আগের থেকেই স্পেশাল বাসেস লেগেছিল যেটা করে তারা লোনাভলা যাবে। সব বাচ্চারা আর তাদের সাথে 4টে স্কুল টিচাররা নিজেদের ব্যাগস বাসে রাখলো আর লোনাভলার দিকে গেল। কিছুক্ষণের মধ্যেই বাসটা শহর ছেড়ে হাইওয়ের উপরে যেতে শুরু করলো আর ভেতরে বাচ্চারা অন্তাক্ষরী খেলতে শুরু করলো। সব ছেলেরা একটা টিম বানালো আর গার্লসদের আরেকটা টিম। দুদিকেই খুব ভালো সিঙ্গাররা ছিল আর অন্তাক্ষরীতে সবাই খুব মজা করছিল। দেখতে দেখতে বাস পাহাড়ি এরিয়ায় এসে গেল আর দূর অব্দি শুধু পাহাড় আর গভীর খাদ চোখে পড়লো। আরে বাহ, এই দৃশ্যটা তো খুব ভালো। কত উঁচু উঁচু পাহাড়গুলো, তারপরে ওইদিকে খাদও আছে। আমার তো দেখলেই মাথাটা ঘুরতে শুরু করে। তুমি ওইদিকে বেশিক্ষণ দেখো না চিঙ্কি, যখন খাদ আসবে। পাহাড়ের উপরে ঘোরানো রাস্তা দিয়ে হয়ে বাস লোনাভলার দিকে চলতে যাচ্ছিল। এবার বাচ্চারা অন্তাক্ষরী খেলা ছেড়ে বাইরের দৃশ্য উপভোগ করতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই লোনাভলার সেই রিসর্ট এসে যায় যেখানে সামার ক্যাম্প অর্গানাইজ করা হয়েছিল। সব বাচ্চারা বাস থেকে নামে আর একটা বড় হোর্ডিং এর কাছে দাঁড়িয়ে পড়ে। ওই হোর্ডিং এ লেখা ছিল, ওয়েলকাম টু দ্য সামার ক্যাম্প। সামার ক্যাম্পের দায়িত্ব স্পোর্টস টিচার মিশ্রা স্যারের ছিল। উনি বাচ্চাদেরকে বললেন, বাচ্চারা, এই রিসর্টেই তোমাদের সামার ক্যাম্প অ্যারেঞ্জ করা হয়েছে। এই পুরো ক্যাম্পে আমাদের চিফ ইন্সট্রাক্টর হবে মিস্টার রবীন্দ্র সাঠে। একটা বড় গোঁফ আর অনেক পার্সোনালিটি ওয়ালা মিস্টার রবীন্দ্র সাঠে সামনে এসে মিস্টার স্যারের সাথে হাত মেলায়। হ্যালো বাচ্চারা, ওয়েলকাম টু দ্য সামার ক্যাম্প। এই সামার ক্যাম্পে আমরা তোমাদের জন্য এমন অ্যাক্টিভিটিস প্ল্যান করেছি যে তোমাদের মজাও আসবে আর কিছু নতুন শিখতেও পারবে। সাথে স্যার নিজে মিলিটারি ট্রেনিং নিয়েছিল আর ওনার ফিটনেস আর ট্রেনিং এর ধরন খুব আলাদা ছিল। সবথেকে আগে উনি বাচ্চাদেরকে রক ক্লাইম্বিং এ নিয়ে যান। রিসর্টে গাছের পেছনে একটা বড় পাহাড় ছিল। বাচ্চারা, আমাদেরকে এই পাহাড়টাতে চড়তে হবে, যেখানে ছোট গাড্ডা আর কিছু পাথরও তোমরা পাবে, যেটাই পা রেখে তোমরা উপরের দিকে চড়তে পারবে। আর এই হেলমেট আর দড়িটা কিসের জন্য? এই হেলমেট আর দড়িটা আমাদের সুরক্ষার জন্য। যদি মাঝখানে কারোর পা পিছলে যায় তো দড়ি দিয়ে বেঁধে থাকার কারণে সে পড়বে না। বুঝেছি। আপনারা ভালো করে দেখবেন যে আমি কেমন করে উপরে যাই। সাথে স্যার নিজের স্ফূর্তি দেখিয়ে পাথরের উপরে পা রেখে আর ব্যালেন্স রেখে পাথরের উপরে নিজেকে টানলো আর দেখতে দেখতে পাহাড়ের উপরে পৌঁছে গেল। এরপর এক এক করে সব বাচ্চারা সেফটি গিয়ার আর হেলমেট পরে রক ক্লাইম্বিং করলো। রক ক্লাইম্বিং করার পরে কমান্ডো নেট ক্লাইম্বিং এর জন্য গেল। ওখানেও সাথে স্যার সবাইকে বেসিক টেকনিক শেখালো আর এক এক করে সব বাচ্চারা কমান্ডো নেট ক্লাইম্বিং এর মজা নিল। আরে এই নেট ক্লাইম্বিং এ আমার তো স্পাইডারম্যানের মতন লাগছে।
আরে এই অ্যাক্টিভিটিটা তো খুবই মজার। রক ক্লাইম্বিং আর কমান্ডো নেট ক্লাইম্বিং এর পরে সব বাচ্চারা টায়ার্ড হয়ে গিয়েছিল। সবাই রিসর্টে নিজের নিজের রুমে গিয়ে 2-3 ঘন্টা আরাম করলো আর নিচে ডিনারের জন্য ডাইনিং হলে এলো। ডিনারের পরে মিস প্রেরণা একটা মিউজিক ওয়ার্কশপ কন্ডাক্ট করলো। অডিটোরিয়ামে বসে উনি সব বাচ্চাদেরকে মিউজিকের বেসিক নলেজ দিলেন। এখন আমি তোমাদের সবাইকে মিউজিকের নোটস আর পিচের সম্বন্ধে বলবো। চিঙ্কি আর ওর মতন আরো বন্ধুদের এই ওয়ার্কশপে খুব মজা হচ্ছিল, কারণ মিউজিক ওদের হবি ছিল। ওয়ার্কশপের পরে মিস প্রেরণা সব স্টুডেন্টদেরকে নিয়ে বাইরে গার্ডেনে এলো, যেখানে ক্যাম্প ফায়ার চলছিল। সব স্টুডেন্টরা টিচাররা ওই ক্যাম্প ফায়ার আশেপাশে বসে পড়লো। ঠান্ডাতে আগুনের চারিদিকে বসতে কতটা ভালো লাগে না? আমি তো মুভিজে ক্যাম্প ফায়ার দেখেছিলাম, কিন্তু প্রথমবার এখানে এক্সপিরিয়েন্স করে খুব ভালো লাগছে। তারপর মিস প্রেরণা মিউজিক ওয়ার্কশপে যা যা অ্যাক্টিভিটি হয়েছিল তার উপরে বেস করে কিছু স্টুডেন্টদের সিলেক্ট করলো মিউজিক কম্পিটিশনের জন্য, যেখানে ওদের ডিফিকাল্ট নোটস আর পিচ গেয়ে শোনাতে হয়েছিল। ওই 5টা স্টুডেন্টের মধ্যে চিঙ্কিও ছিল। অল দি বেস্ট চিঙ্কি, আমি জানি যে তুমি খুব ভালো পারফর্ম করবে। চিঙ্কি পুরো মন দিয়ে নিজের গানটা গাইলো, আর ওর ট্যালেন্টে মিস প্রেরণা খুব ইমপ্রেস হয়ে গেল। কম্পিটিশনের শেষে চিঙ্কিকে বেস্ট সিঙ্গার ডিক্লেয়ার করলো আর ওকে একটা মেডেল দিল। সবাই চিঙ্কির জন্য হাততালি দিল। সামার ক্যাম্পের দ্বিতীয় দিনেও অনেকগুলো অ্যাক্টিভিটি হলো, যেটা বাচ্চারা প্রথমবার এক্সপিরিয়েন্স করলো। সব থেকে আগে সকাল সকাল সাথী স্যার সব স্টুডেন্টদের একটা লেকে নিয়ে গেল। পাহাড়ের মাঝখানে ঝিলের জলটা খুব সুন্দর দেখতে লাগছিল, আর ঝিলের বাইরে অনেকগুলো কায়াক রেখেছিল। বাচ্চারা সবাই এই সেফটি জ্যাকেটটাকে পরে নাও, তারপরে এই কাইপিং চালানোর টেকনিকটাকে দেখো। সাথী স্যার নিজেই ডেমনস্ট্রেট করে দেখালো কায়াকের পেডলিং কিভাবে করতে হয়, যেটা দিয়ে কায়াক সামনে, পেছনে, ডান দিক কিংবা বাঁ দিক যায়। তারপর অনেকগুলো স্টুডেন্ট কায়াক নিয়ে লেকের ভেতরে চলে গেল। গাট্টু আর চিঙ্কি শুরুতে একটু ভয় পেল, কিন্তু একবার যখন কনফিডেন্স এসে গেল তখন দুজনে মিলে খুব আনন্দে কায়াক চালালো। লেক থেকে যখন সব স্টুডেন্টরা ফেরত এলো, মিশ্রা স্যার একটা নতুন অ্যানাউন্সমেন্ট করলো। বাচ্চারা, আমি নিশ্চিত যে তোমরা কায়াকিং এ খুব মজা করেছো। হ্যাঁ স্যার। ভেরি গুড। আমরা আপনাদের জন্য 3টে আলাদা আলাদা ওয়ার্কশপ রেখেছি, অ্যাক্টিং, ক্লে মডেলিং, কুকিং। যার যেইটাতে যাওয়ার ইচ্ছা আছে তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারে। প্রত্যেকটা ওয়ার্কশপের জন্য আমরা এক্সপার্টসদের ডেকেছি। গাট্টুর তো প্রথম থেকেই অ্যাক্টিং এর খুব শখ, তাইও অ্যাক্টিং ওয়ার্কশপ সিলেক্ট করলো। ওয়ার্কশপের ইনস্ট্রাক্টর মিস্টার পুনিত সাহানি ছিল, যে মুম্বাইয়ের পৃথ্বী থিয়েটারে অনেকগুলো প্লেস করেছিল। ওনার থেকে গাট্টু অ্যাক্টিং আর ডায়লগ ডেলিভারি শিখলো। অন্যদিকে চিঙ্কি ক্লে মডেলিং এ খুব শখ ছিল। ও ওয়ার্কশপের শেখা টিপ থেকে খুব সুন্দর সুন্দর ক্লে টয়েস বানালো। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল। আজ ছিল সামার ক্যাম্পের শেষ দিন। ব্রেকফাস্টের জন্য যেই বাচ্চারা ডাইনিং হলে এলো, ওইখানে গাট্টু আর চিঙ্কির জন্য একটা বড় সারপ্রাইজ ছিল। সামনে মা আর বাবা দাঁড়িয়েছিল। আরে বাবা মা, তোমরা এখানে? আজ সানডে ছুটি ছিল, তাই আমরা ভাবলাম আমরাও লোনাভলা চলে আসি। যেই তোমাদের সামার ক্যাম্পটা শেষ হবে, পুরো ফ্যামিলি একটা লং ড্রাইভের আনন্দ করে বাড়ি ফেরত যাব। এইটা তো খুবই ভালো আইডিয়া। চিঙ্কি আর গাট্টু বাবা আর মাকে সামার ক্যাম্পের সব অ্যাক্টিভিটির কথা জানালো। চিঙ্কি ওদের নিজের মেডেলও দেখালো, যেটাও মিউজিক কম্পিটিশনে জিতেছিল। এই সব দেখে বাবা আর মা খুব খুশি হলো। সায়েন্স ল্যাব, বিজ্ঞানের ক্লাস চলছিল। সব বাচ্চারা খুব মন লাগিয়ে পড়ছিল। বাচ্চারা, হাইড্রোজেনের 2টো অ্যাটম আর অক্সিজেনের একটা অ্যাটম মিশে ওয়াটার তৈরি হয়, মানে জল। এইটা জলের রাসায়নিক ফর্মুলা। কিন্তু স্যার, এইটা জানা কোথায় যায়? মানে জলটা কোথায় টেস্ট করা হয়? এইসব জিনিস সায়েন্স ল্যাবে হয় বাচ্চারা। হাইড্রোজেন কি চোখ দিয়ে দেখা যায়? না, এরা আমাদের দেখার ক্ষমতার থেকে অনেক ছোট হয়। এদের বিশেষ যন্ত্র দিয়ে দেখতে হয়। একটা কাজ করা হোক, এই শুক্রবার আমি তোমাদের সায়েন্স ল্যাবে ভিজিট করাবো। তোমরা সব প্রশ্নের উত্তর সেখানেই পেয়ে যাবে। ওকে স্যার। তারপর শুক্রবার এসে যায়। বাচ্চারা, আমরা সকলে সায়েন্স ল্যাবে যাব। একটা জিনিস মনে রেখো, ল্যাবে কোনো জিনিসে হাত দেবে না,
শুধু দেখার আর অবজার্ভ করার আছে। সেইখানে সব ইকুইপমেন্টসের ব্যাপারে তোমাদেরকে বলা হবে। সবাই একটা লাইনে থাকবে আর ডেকোরাম মেনটেন করবে। ওকে স্যার। কিছুক্ষণ পরে সব বাচ্চারা লাইন বানিয়ে সায়েন্স ল্যাবে পৌঁছে যায়। ওখানে গিয়ে সব বাচ্চারা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। এত বড় টেবিলে কতগুলো উপকরণ! টিচার সবাইকে মাইক্রোস্কোপ দেখিয়ে বলে, এইটা হলো মাইক্রোস্কোপ। একে অণুবিজ্ঞানও বলা হয়। আমাদের চোখে কোনো একটা জিনিস দেখার ক্ষমতা থাকে। চোখে না দেখা গিয়ে থাকা বস্তুদেরকে দেখার জন্য এইটা হয়। এর খোঁজ অ্যান্টনি ভ্যান লিভেনহক করেছিলেন। জুলজি আর বটনিতে অণু দেখার জন্যে এর ব্যবহার হয়। এর ক্ষমতা লেন্সের দ্বারা বাড়ানো যেতে পারে। ওয়াও, এটা তো আজব জিনিস স্যার। আমি কি এটার ভিতরে সেল দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তোমরা সবাই এক এক করে এর ভেতর থেকে জিনিসকে দেখো। জলের একটা ড্রপে কত কীট থাকে সব দেখতে পারবে। তারপরে সব বাচ্চারা মাইক্রোস্কোপকে দেখে। টিচার বলে, যদি মাইক্রোস্কোপ দেখা হয়ে গেছে, এগিয়ে যাওয়া হোক। কেমিক্যাল মানে রসায়ন কি করে তৈরি হয় দেখা যাক। যাওয়া যাক। ইয়েস স্যার। এসো, আগে আমি কিছু উপকরণ দেখাই। এই যে রাউন্ড টিউবটা, এইটাকে টেস্ট টিউব বলা হয়। আর এর স্ট্যান্ডকে টেস্ট টিউব স্ট্যান্ড বলে। একে হোল্ডার দিয়ে ধরা হয় যাতে গরম করার সময় হাত না পড়ে। দেখুন আপনারা। সব বাচ্চারা টেস্ট টিউবকে হাতে নিয়ে দেখে। এইটা দেখো, এইটা হলো মেজারমেন্ট। এইটা আলাদা আলাদা ক্ষমতার হয়, 10 ml থেকে 500 ml অবধি। এটার কি দরকার স্যার? যাতে আমরা ঠিক মাত্রাতে কেমিক্যাল নিতে পারি। এইখানে যা কিছু ফর্মুলা তৈরি হয় তার এমএলটাও জানা থাকা উচিত। তার থেকেই আগে গিয়ে কেমিস্ট্রি হয়। মনে আছে আমি জলের নাম বলেছিলাম? ইয়েস Yes, স্যার, sir, H2O। ভেরি গুড, সবার মনে আছে। এখন এইটা দেখো, তারের জাল। যখন এই তারের জালটাকে গরম করা হয় তখন বেশি আঁচে কাঁচ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। ডাইরেক্ট হিট কাঁচে না লাগুক তাই একে রাখা হয়। এটা দিয়ে কি হিট কন্ট্রোল থাকে স্যার? হ্যাঁ বাচ্চারা, মনে করো তোমাদের দিদারা যখন গ্যাসের উপরে খাবার বানায় তখন বাসনে সোজা হিট লাগে, কিন্তু কাঁচের বাসন যদি ভালো কোম্পানি কিংবা ব্র্যান্ডেড না হয় তাহলে ভেঙে যাবে। এমনিতেও কেমিস্ট্রি ল্যাবের সব জিনিস কাঁচেরই তৈরি হয়, আর খুব ভালো কোয়ালিটিরও। ওকে স্যার। এখন এইটা দেখো, এইটা হলো ট্রাইপড স্ট্যান্ড। এর 3টে পায়া থাকে তাই একে ট্রাইপড বলা হয়। এর উপরেই জালি রাখা হয় আর তার তলায় ল্যাম্প। দাঁড়াও, সেট করে আমি বলছি। টিচার ট্রাইপড স্ট্যান্ডকে সেট করতে দেখায়। অন্য বাচ্চারা ওটা সেট করতে চেষ্টা করে। তখনই বান্টি বলে, ওই সুন্দর সুন্দর রঙের টিউবগুলো কি স্যার? সেই টিউবগুলো রঙিন হয় না বাবা, তার ভেতরের কেমিক্যালটা তেমন। আসলে সেইটা আলাদা আলাদা ধরনের কাঁচের বাসন কিংবা উপকরণ, যেমন বিউরেট, পিপেট। তোমাদের জন্য নাম মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু এইটা দেখো যে এইখানে এগুলো কি করে ব্যবহার হয়। ওকে স্যার। এইখানে 9 ক্লাসের উপরে সব বাচ্চারা প্র্যাকটিক্যাল করে। তোমরাও করবে যখন বড় হয়ে যাবে। স্যার, সায়েন্টিস্ট বনার জন্য কি এরকম ল্যাবে কাজ করতে হয়? হ্যাঁ বাচ্চারা, এইখানেই অনেক লম্বা প্রক্রিয়া হয় এইটা, তার জন্য তোমরা খুবই ছোট। তখন ওখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এসে যায়। নমস্কার স্যার। নমস্কার বাচ্চারা, ইনি আমাদের ল্যাবের অ্যাসিস্ট্যান্ট। ইনি এই সব জিনিসের খেয়াল রাখেন। তারপরে যখন বাচ্চারা কাজ করে তখন ওদের উপরে নজর রাখে যে ওরা কোনো ভুল কেমিক্যাল ব্যবহার না করুক। কিছু উপকরণ ইনিও বলবেন। নমস্কার নমস্কার স্যার। স্যার। নমস্কার বাচ্চারা, এসো আমি তোমাদেরকে বার্নার দেখাই। এইটা একদম ছোট হয়। এসো তোমাদের প্ল্যাটফর্ম ব্যালেন্স দেখাই। এইটা তো সেই সবজি দাদার কাছেও থাকে। একদম ঠিক বললে তোমরা, এইটা তো সেটাই। ওইখানে অনেক বড় মেজারমেন্ট হয়। এইখানে ছোট উপকরণের জন্যও ডিজিটাল মিটার এসে গেছে। ওই সব বোতলে কি রং ভরা আছে স্যার? এইসব শুনে অ্যাসিস্ট্যান্ট হাসতে শুরু করে। না বাচ্চারা, সেইটা আলাদা আলাদা কেমিক্যাল মানে রসায়ন, যেটা বোতলে আছে। সবাইকে কাঁচের বোতলে কেন রাখা হয় স্যার? কারণ কিছু রসায়ন জ্বলনশীল হয়, সেইটা আগুন লেগে যায়। প্লাস্টিক আর বাকি বোতল পুড়ে যাবে, তাই প্রায় জিনিসকে কাঁচে রাখা হয়।
ওয়াও, কিন্তু এটা স্টিল কিংবা লোহার বাসনেও তো রাখা যেতে পারে। কিছু ম্যাটেরিয়াল লোহার সঙ্গেও রিয়াকশন করে যায়, তাই তাতেও রাখা হয় না। টিচার দূর থেকে সবাইকে দেখছিল। বাচ্চাদের এত জিজ্ঞাসা দেখে ওনার খুব খুশি লাগে। আমার খুব ভালো লাগলো বাচ্চারা, তোমরা এত মনোযোগ দিয়ে সবকিছু দেখলে আর শুনলে। আমার মনে হয় তোমাদের জন্য এতটাই যথেষ্ট। এখন অ্যাসিস্ট্যান্ট স্যারকে থ্যাংক ইউ বলে দাও, যাতে আমরা ঘরে ফিরে আসতে পারি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ বাচ্চারা। আর এইভাবে সব বাচ্চারা লাইন বানিয়ে নিজেদের ক্লাসে ফেরত চলে যায়। গাট্টু আর চিঙ্কি গেল অ্যামিউজমেন্ট পার্ক। গাট্টু আর চিঙ্কি নিজেদের রুমে শুয়েছিল আর কথা বলছিল। সামনে টিভি চলছিল। কথা বলতে বলতে গাট্টুর চোখ টিভিতে একটা অ্যাডভার্টাইজমেন্টের উপরে পড়ে গেল। ওয়াও চিঙ্কি, দেখো না কত বড় অ্যামিউজমেন্ট পার্ক এইটা। হ্যাঁ গাট্টু, মনে হচ্ছে এটা শহরে নতুন খুলেছে। দেখো না চিঙ্কি, গরমের ছুটি তো আমাদের শেষ হতে চলেছে। এবারে তো আমরা কোথাও ঘুরতে যেতেই পারলাম না। চলো না, বাবা মাকে বলা হোক এখানে নিয়ে যেতে। হ্যাঁ গাট্টু, ঠিক বলেছো তুমি। বাবা হঠাৎ করে অফিসে বেশি কাজ পড়ে গেছে, আর তার জন্যে আমাদের এবার সামার হলিডেজ পুরোটাই ঘরে কাটাতে হলো। কোথাও যেতে পারলাম না আমরা। যখন সব বাচ্চারা ফিরে আসবে তখন ওদের কাছে কত স্টোরিজ থাকবে বলার জন্যে। ওরা কোথায় কোথায় ঘুরতে গেছিল, মজা করেছে, আর আমরা বোর হলাম। এরম বলো না গাট্টু, চলো আমরা মায়ের সাথে গিয়ে একবার আবার কথা বলি। চলো একবার মিশে চেষ্টা করা হোক। তারপরে গাট্টু আর চিঙ্কি দুজনে মার কাছে যায়। মা রুমের মধ্যে পরিষ্কার করছিল। গাট্টু মাকে দেখে আর চিঙ্কিকে একটা ইশারা করে। চিঙ্কি গাট্টুর ইশারা বুঝে যায় আর দুজনে মিশে রুম পরিষ্কার করতে শুরু করে। মা দুজনকে দেখে একটু হয়রান হয়ে যায়। আরে আরে, এটা কি হচ্ছে? আজকে আমার না বলাতেই তোমরা দুজনে ঘর পরিষ্কার করছো? কি ব্যাপার? কি চাই দুজনের? মা, তা নয়, আসলে আমরা দুজনে তো খুব ভালো, তাই একটু তোমাকে সাহায্য করছিলাম। হ্যাঁ মা, আর কি? এরপর যদি তোমার আরো কোনো কাজ থাকে আমাদেরকে জানিয়ে দেবে। এরম ভাবেই গাট্টু আর চিঙ্কি সারাদিন মায়ের সাহায্য করে। আর দুপুর হয়ে যায়। চলো বাচ্চারা, এবার বলে ফেলো দেখি, কি কাজ তোমাদের আমার সাথে? গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখে আর তারপরে কিছু ভাবে। আরে বলো বাচ্চারা, কি আছে তোমাদের মনে? অ্যামিউজমেন্ট পার্কে যাওয়ার আছে মা। হ্যাঁ মা, আমাদের সামার হলিডেজ শেষ হতে আসছে, আর এবার আমরা কোথাও যেতে পারলাম না। সানডেতে তো বাবারও ছুটি হবে। আমরা অন্তত একদিনের জন্য তো বেড়াতে যাই। প্লিজ মা, প্লিজ। বাচ্চাদের জিদ শুনে মা একটু ভাবতে শুরু করে। কিছুক্ষণ ভেবে ও বলে, আচ্ছা ঠিক আছে বাচ্চারা, সন্ধ্যেবেলায় বাবা আসলে আমি কথা বলছি, কিন্তু তোমাদের দুজনকে এরম ভাবেই ভালো বাচ্চা হয়ে থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ মা, নিশ্চয়ই। আমরা খুব ভালো বাচ্চা হয়ে থাকবো, তাই না চিঙ্কি? আর কি, একদম। মা হেসে ফেলে আর আবার নিজের ঘরের কাজ করতে চলে যায়। সন্ধ্যেবেলায় বাবা আসে। গাট্টু আর চিঙ্কি বাবার কাছে চলে যায়। ওহো, আজকে তো আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি। ওহো, এত কাজ ছিল অফিসে। এই নাও বাবা, আমি তোমার জন্য ঠান্ডা ঠান্ডা জল এনেছি। আর বাবা এসো, আমি তোমার মাথা টিপে দিই, তাতে তুমি অনেক আরাম পাবে। আরে কি ব্যাপার, আজ তো আমার খুব সেবা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরই মধ্যে ওখানে মা এসে যায়। মা বাবাকে অ্যামিউজমেন্ট পার্ক নিয়ে যাওয়ার কথা বলতেই যাচ্ছিল, যখন বাবা বলে, বাচ্চারা, তোমাদের জন্য আমার কাছে একটা খুব সুখবর আছে। তোমরা শুনে নিশ্চয়ই খুশি হবে। আচ্ছা বলো না বাবা, কি ভালো খবর? আরে শহরে যে অ্যামিউজমেন্ট পার্ক খুলেছে না, তার টিকিট আছে আমার কাছে। আমি যে অফিসে এক্সট্রা কাজ করেছিলাম তাতে খুশি হয়ে আমাকে এইটা গিফটে দেওয়া হয়েছে। এই কথাটা শুনে তো গাট্টু আর চিঙ্কি আনন্দে উৎফুল্ল হয়ে যায়। খুশি চোটে লাফাতে শুরু করে। মাও বাচ্চাদের দেখে খুব খুশি হয়ে যায়। তাহলে ঠিক আছে বাচ্চারা, এই সানডেতে আমরা তাহলে অ্যামিউজমেন্ট পার্কে যাচ্ছি। হ্যাঁ বাবা, খুব মজা হবে। আমি তো খুব এক্সাইটেড। ইয়ে! সানডে এসে যায় আর সকাল সকাল গাট্টু আর চিঙ্কি চান টান করে রেডি হয়ে যায়।
মাম্মি স্ন্যাক্স প্যাক করছিল আর বাবা যে গাড়িটাকে বুক করেছিল সবাই গাড়িটার অপেক্ষা করছিল। সবাই খুবই এক্সাইটেড ছিল। কিছুক্ষণের মধ্যে বাবার কার ওখানে এসে পড়ে আর সবাই ওটার মধ্যে বসে অ্যামিউজমেন্ট পার্কের জন্য বেরিয়ে পড়ে। অ্যামিউজমেন্ট পার্কে এসে যখন মা আর বাবা গেটে টিকিটটা দেখায় তখন গাট্টু আর চিঙ্কি, আরে বা চিঙ্কি, দেখো না এই অ্যামিউজমেন্ট পার্কের ভেতরে কতগুলো রাইড আছে। আমি তো আর থাকতে পারছি না এতে বসার জন্যে। হ্যাঁ গাট্টু, আমরা এই সব রাইডস গুলোতে বসবো আর খুব এনজয় করব। এরই মধ্যে বাবা আর মাও এসে পড়ে আর গাট্টু আর চিঙ্কিকে বলে, আরে গাট্টু চিঙ্কি, এইখানে কেন দাঁড়িয়ে? ভেতরে চলো, তোমাদের অপেক্ষা শেষ হলো। গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখে হাসে আর সবাই অ্যামিউজমেন্ট পার্কের ভেতরে চলে যায়। গাট্টু আর চিঙ্কি রোলার কোস্টার, বাম্পার কার্স এরমই অনেক মজাদার রাইডসে ঘোরে আর ওরা খুব মজা করে। অনেকগুলো রাইডসে বসার পরে গাট্টু আর চিঙ্কি একটা বেঞ্চে বাবা মার সাথে বসে পড়ে আর বাবা সবার জন্য আইসক্রিম নিয়ে আসে। এই নাও গাট্টু চিঙ্কি, তোমরা তো ক্লান্ত হয়ে গিয়ে থাকবে, এই আইসক্রিম খাও আর নিজেদের ভেতরে এনার্জি আনো যাতে তোমরা আরো রাইডসের মজা নাও। হ্যাঁ বাচ্চারা, বাবা ঠিক বলছে। গাট্টু আর চিঙ্কি হাসে আর আইসক্রিম খেয়ে ফেলে। তখনই চিঙ্কি একটু দূরে একটা বড় টেন্ট দেখতে পায় যেখানে লেখা ছিল ম্যাজিক শো। চিঙ্কি সেটা দেখে গাট্টুকে বলে, আরে গাট্টু, দেখো তো ওই টেন্টে মনে হচ্ছে কোনো ম্যাজিক শো হতে চলেছে। আমিও ওটার ভেতরে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, ঠিক বলছো তুমি। চলো বাবাকে বলি ওইখানে নিয়ে যেতে। গাট্টু আর চিঙ্কি বাবাকে বলে, বাবা, আমাদের ওই টেন্টের কাছে নিয়ে চলো না, যেখানে সেই ম্যাজিক শো হতে চলেছে, প্লিজ। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, চলো বাচ্চারা যাওয়া যাক ম্যাজিক শো দেখতে। তারপর সবাই তাড়াতাড়ি নিজেদের আইসক্রিম শেষ করে আর টেন্টের দিকে হাঁটতে শুরু করে। বাবা ম্যাজিক শোর 4টে টিকিট নিয়ে আসে আর গাট্টু আর চিঙ্কি যখন টেন্টের ভেতরে যায় তখন ওদের মুখ থেকে একসাথে বেরোয়, ওয়াও বাবা মা, এই টেন্টটা তো ভেতর থেকে কতটা বড়। হ্যাঁ মা, এটা কত বড়। টেন্টের ভেতরে একটা স্টেজ ছিল আর ওটার চারিদিকে অনেকগুলো চেয়ার পাতা ছিল। গাট্টু আর চিঙ্কি মা বাবার সাথে সামনের চেয়ারগুলোতে বসে পড়ে। চিঙ্কি, দেখো না এই জায়গাটা কতটা অ্যামেজিং। দেখো, ম্যাজিক শোতে খুব মজা আসবে। ঠিক বলছো গাট্টু, এখানে অনেক মজা আসতে চলেছে। আমি তো খুব এক্সাইটেড। তখনই স্টেজে একটা আঙ্কেল আসে যে ব্ল্যাক কালারের স্যুট পরেছিল। ও একটা ম্যাজিক্যাল হ্যাটও পরেছিল আর হাতে একটা ম্যাজিক্যাল ওয়ান্ডও ছিল। আরে বা চিঙ্কি, দেখো, আমার তো মনে হয় এইটাই ম্যাজিশিয়ান আর এই আমাদেরকে জাদু দেখাবে। দেখো, এনাদের কাছে ম্যাজিক স্টিকও আছে। হ্যাঁ গাট্টু, আমারও এমনই মনে হচ্ছে। আপনাদের সবাইকে কি টফিজ আর চকলেট পছন্দ? গাট্টু চিঙ্কির সাথে সাথে ওখানে যে কটা বাচ্চা ছিল সবাই হ্যাঁ বলে। এইটা শুনে ম্যাজিশিয়ান হেসে দেয় আর নিজের ম্যাজিক্যাল ওয়ান্ড হাওয়ায় উড়িয়ে দেয় আর ওখানে চকলেট আর টফিজে বৃষ্টি হতে শুরু করে। গাট্টু আর চিঙ্কিও অনেকগুলো টফিজ একত্রিত করে। এরপরে আবার ম্যাজিশিয়ান হাওয়ায় ওয়ান্ড ওড়ায় আর ওর অন্য হাতে সুন্দর ফুল এসে যায়, যেটাও স্টেজ থেকে নেমে চিঙ্কিকে দিয়ে দেয়। এই নাও বাচ্চারা, তোমাদের জন্যে। থ্যাংক ইউ সো মাচ ম্যাজিশিয়ান আঙ্কেল। চিঙ্কি ওই ফুলগুলো নিয়ে খুব খুশি হয়। এরপরে ম্যাজিশিয়ান নিজের টুপিটা নামায় আর যখন ওর টুপিটার উপরে ওয়ান্ডটা ঘোরায় ওই টুপির ভেতর থেকে একটা খরগোশ বেরিয়ে আসে। এইটা দেখে সবাই হাততালি দেয়। ম্যাজিক শো শেষ হয়ে যায় আর চিঙ্কি আর গাট্টু নিজের মা বাবার সাথে বাইরে চলে আসে। তো বলো বাচ্চারা, কেমন মনে হলো অ্যামিউজমেন্ট পার্কে এসে তোমাদের? বাবা মা, থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে আনার জন্যে। হ্যাঁ, আমাদের সত্যি খুব মজা হয়েছে। এরপরে পুরো ফ্যামিলি নিজেদের বাড়ির দিকে চলে যায়। চিঙ্কি কেক বানালো। আজ গাট্টু আর চিঙ্কির স্কুলের ছুটি ছিল আর দুজনে বসে বসে খুব বোর হচ্ছিল। তখনই চিঙ্কি টিভি অন করে দেয়। কত বোর হয়ে যাচ্ছি গাট্টু, চলো একসাথে বসে টিভি দেখি। হ্যাঁ চিঙ্কি, চলো কিছু ভালো দেখি। কি করি? কোনো কার্টুন দেখি কি? আরে না না চিঙ্কি, আমি কার্টুন দেখবো না, কিছু একটা ভালো খোঁজো। আরে বা, এই দেখো গাট্টু, কুকারির শো দেখাচ্ছে।
মা এইটা দেখে আমাদের জন্য নতুন নতুন ডিশ বানায়। আরে হ্যাঁ চিঙ্কি, চলো আমরা দেখি আজকে তো কি বানানো শেখাবে। আমি তো এটা দেখার জন্য খুবই এক্সাইটেড। মা তো এই শোটাকে রোজ দেখে। কুকারি শোতে কেকের রেসিপি দেখানো হচ্ছিল। গাট্টু আর চিঙ্কি মন দিয়ে রেসিপি দেখছিল। চিঙ্কি, এদেরকে কেক বানাতে দেখে তো আমারও খিদে পেয়ে গেছে। আমরা দুজনে একসঙ্গে একটা কেক বানাই। হ্যাঁ গাট্টু, আমিও তাই ভাবছিলাম। এমনিতেও তো আমরা দুজনে খালি বসে আছি, কত বোর হচ্ছি। চলো তাহলে দেরি কিসের? চলো আমরা গিয়ে দেখি কিচেনে কেক বানানোর জিনিস কোথায় রাখা। হ্যাঁ গাট্টু, তুমি যাও আর জিনিসপত্র খোঁজা শুরু করো। ততক্ষণে আমি মাঠ থেকে কেক বানানোর পারমিশন নিয়ে আসি। দুজনে নিজের নিজের কাজে লেগে পড়ে। তারপর গাট্টু খুব মন খারাপ করে চিঙ্কির কাছে আসে। এসো গাট্টু, দেখো মাম্মি আমাদেরকে কেক বানানোর পারমিশন দিয়ে দিয়েছে। আরে চিঙ্কি, আমরা কেকটা তৈরি করব কি করে? এখানে তো জিনিসপত্রই নেই। হ্যাঁ বাচ্চারা, এখন মনে পড়লো, আমি তো লাস্ট উইক কেক বানিয়েছিলাম না। তারপরে আমি এখনো পর্যন্ত শপিং এ যেতে পারিনি, তাই কেক বানানোর সব জিনিসপত্র এখন অ্যাভেলেবল নেই। এইটা শুনে গাট্টু আর চিঙ্কি খুব মন খারাপ করে বসে। কত বোর হচ্ছিলাম আমরা, কত মুশকিল করে আইডিয়াটা এসেছিল যে কেক বানাবো। এখন কি করি? মাম্মি যখন দেখে যে বাচ্চারা মন খারাপ করে বসে আছে, আরে গাট্টু চিঙ্কি, তোমরা দুজন এত চিন্তা করো না, আমার কাছে একটা খুব ভালো আইডিয়া আছে। তোমরা রেগুলার কেকের জায়গায় একটা স্পঞ্জ কেক বানাও, সেটা বানানোর সব সামগ্রী আছে। এইটা শুনে গাট্টু আর চিঙ্কির মনে আবার থেকে একটু আশা জাগলো। ওরা আবার থেকে একটু এক্সাইটেড হয়ে মার পেছন পেছন কিচেনে চলে যায়। দেখো বাচ্চারা, তোমাদের কাছে তো সামগ্রী কম আছে, তাই তোমরা সেরকম কেক তো বানাতে পারবে না যেমনটা টিভিতে দেখেছিলে। কিন্তু হ্যাঁ, তাও তোমরা একটা ভালো কেক বানাতে পারবে এই লিমিটেড জিনিসপত্রের সাথেই। ঠিক আছে মা, আমরা দুজনে রেডি, তাই না চিঙ্কি? হ্যাঁ মা, আমরা দুজনে রেডি। ঠিক আছে, তাহলে আমি যেমন যেমন বলছি তোমরা তেমন ফলো করো। তারপরে মাম্মি গাট্টু আর চিঙ্কি কে স্পঞ্জ কেকের রেসিপিটা জানায়, আর ওরা দুজনে মাম্মির ইনস্ট্রাকশনস কে একদম ফলো করতে থাকে। আচ্ছা বলো তো গাট্টু চিঙ্কি, তোমরা কোন শেপের কেক বানাতে চাও? স্কোয়ার শেপের। না না, সেটা তো কত বোরিং হয়। একটা হার্ট শেপের কেক বানাই। চলো ঠিক আছে, হার্ট শেপের তৈরি করা হোক। ঠিক আছে বাচ্চারা, শুরু করা যাক। আরে চিঙ্কি, তুমি তো নিজের পুরো ফেসে কোকো পাউডার লাগিয়ে নিয়েছো। আরে কোথায় কোথায়? ফলো আমাকে। এসো চিঙ্কি, আমি তোমার মুখটা পরিষ্কার করে দিই। মা, এই ব্যাটারটা তো রেডি হয়ে গেছে। একে একবার ফাইনালি টেস্ট করে না হোক যে কেমন হয়েছে, তারপরে একে বেক করব। হ্যাঁ গাট্টু, গুড আইডিয়া। আরে এ কি, এই ব্যাটারে তো চিনি কম হয়ে গেছে। আরে এমনটা কি করে হতে পারে? চিঙ্কি, আমি তোমাকে বলেছিলাম না এর মধ্যে 120 গ্রাম সুগার ডালতে? আরে সরি মাম্মি, আমি তো শুধু 100 গ্রাম সুগার ঢেলেছি। ও, তাই কেকটা কম মিষ্টি মনে হচ্ছে। কোনো ব্যাপার না, এখন 20 গ্রাম সুগার আরো অ্যাড করো। হ্যাঁ মা, এখনই করছি। আর একটা কাজও করো, এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স ঢেলে দাও, এটার ফ্লেভার তারপর আরো ভালো হয়ে যাবে। হ্যাঁ মা, এক্ষুনি অ্যাড করছি। কিছুক্ষণ পরে গাট্টু আর চিঙ্কির মিনি স্পঞ্জ কেক তৈরি হয়ে যায়। ওয়াও, কত কিউট দেখাচ্ছে না আমাদের এই ছোট্ট কেকটা। আমি তো ভেবেও ছিলাম না যে এত কম ইনগ্রেডিয়েন্টস এর সাথেও আমরা এত ভালো কেক বানাতে পারবো। তারপরে একে বানাতে তো সময় খুবই কম লেগেছে। হ্যাঁ গাট্টু, এইসব আমাদের আদরের মার জন্য। মার আইডিয়াতেই তো আমরা এত সুন্দর কেক বানালাম। থ্যাংক ইউ মাম্মি। আরে এটার আবার থ্যাংক ইউ করার কি আছে? আমারও খুব ভালো লেগেছে তোমাদেরকে এই কেকটা শেখানোতে। এখন বাস বাবার আসার অপেক্ষা। বাবা আসলেই আমরা সকলেই কেক কাটবো আর খাবো। তারপর গাট্টু আর চিঙ্কি গেটের কাছে দাঁড়িয়ে বাবার আসার ওয়েট করতে থাকে, আর ওনার আশাতেই জোরে চেঁচায়, সারপ্রাইজ! আরে আরে, এ কি গাট্টু চিঙ্কি, কি কেক? আজকে কোন খুশিতে কেক দিচ্ছ? বাবা, এই কেকটা আমরা দুজনে বানিয়েছি। আমরা খুব বোর হচ্ছিলাম না, তাই। তারপর গাট্টু চিঙ্কি আর মা বাবা মিলে কেকটা কাটে, আর সব থেকে আগে বাবাকেই খাওয়ায়। বাবা বলে, আরে বা, আমার ছোট শেফ, তোমরা তো খুবই ভালো বানিয়েছো। সত্যি এই কেকটা তো খুব ইয়ামি।
তারপর গাট্টু আর চিঙ্কিও কেকটা খায় আর ওদেরও কেকটা খুব ভালো লাগে। এখন ঘরে যখনই কেক খাওয়ার ইচ্ছে হবে তখন আমি আর চিংকি বানাবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি তোমাদের দুজনকে আলাদা আলাদা ফ্লেভারস এর কেকও বানাতে শেখাবো। তারপরে তোমরা আমারও হেল্প করতে পারবে। ওয়াও, এইটা তো খুব ভালো আইডিয়া মা। তারপরে সবাই একসাথে বসে অনেক কথা বলতে বলতে কেক এনজয় করতে থাকে। মা বাবার শপিং। মায়ের ক্লোজ ফ্রেন্ডের বার্থডে ছিল আর তিনি সবাইকে ইনভাইটও করেছিলেন। গাট্টু চিংকি খুব এক্সাইটেড ছিল। কতদিন পরে আমরা কারোর বার্থডে পার্টিতে যাচ্ছি, কত মজা আসবে। হ্যাঁ গাট্টু বাবা। মা মা তুমি কি দেখলে ইনভিটেশন কার্ডে লেখা আছে যে পার্টির থিম বলিউড স্টাইল? হ্যাঁ, এইটা আবার কি জিনিস? সেটা আবার কিরকম? আরে মা, এতে সবাই বলিউড স্টাইলে কাপড় পরে আসবে আর বলিউড সঙ্গে সবাই খুব ডান্স করবে। আরে বাহ, এটা তো তাহলে দারুণ পার্টি হতে চলেছে। তারপর গাট্টু চিংকি মিলে পার্টিতে কি পরবে সেই ড্রেস ডিসাইড করে। গাট্টু, আমি না আমার সেই ড্রেসটা পরবো যেটা আনুষ্কা শর্মা কোনো একটা মুভিতে পরেছিল, আর ঠিক আমি সেরকমই হেয়ার স্টাইলও বানাবো আমার। চিংকি, আমি সলমান খানের মতন ব্রেসলেট আর টি শার্ট পরে যাব। কেন না? হ্যাঁ হ্যাঁ গাট্টু, নিশ্চয়ই যাবে। আরে কিন্তু মা, তুমি কি পরবে? আরে আমার কি আবার, আমি যে কোনো একটা শাড়ি পরে নিলেই হবে। কি করে মা, এইটা তো বলিউড থিম পার্টি, তুমি যে কোনো জিনিস কি করে পরবে? এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntunkids.com থেকে, লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। তখন বাবাও ঘরে চলে আসে আর গাট্টু চিংকি সব ঘটনা বাবাকে বলে। বাবা, তাহলে তুমি পার্টিতে কি পরে যাবে গো? আরে চিঙ্কি মা, আমিও তোমার মায়ের মতন যে কোনো একটা কাপড় পরে নেব। এখন বলিউডের কাপড় কোথায় থেকে আসবে? গাট্টু চিংকি তখন একে অপরকে দেখে আর কিছু ইশারা করে। মা বাবা এতে কিচ্ছু বুঝতে পারে না, তাই কথাও সেখানেই থেমে যায়। তারপর সবাই খাবার খেয়ে শুয়ে পড়ে। কিন্তু পরের দিন গাট্টু চিংকি সকাল সকাল প্ল্যান অনুযায়ী তৈরি হয়ে যায় যে তারা যেভাবেই হোক মা বাবাকে আজকে শপিং এ নিয়ে যাবে। আরে দেখো তো, এরা দুজন আবার কি ধরনের জিদ ধরলো একটা। হ্যাঁ গাট্টু চিঙ্কি, এই জেদ ছেড়ে দাও তোমরা। না না না, তোমাদের দুজনকে আমাদের সাথে শপিং এ যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা কিচ্ছু শুনবো না, তোমাদের আসতেই হবে। আর মা বাবা শেষমেশ গাট্টু চিংকির সামনে হেরেই যায় আর সন্ধেবেলায় শপিং এ যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। গাট্টু চিংকি নিজের এই জিতে খুব খুশি হয়। তো বলো বাবা মা, তোমাদের কি জিনিস দিয়ে শপিং শুরু করার আছে? আগে মায়ের জন্য একটা ভালো ড্রেস নেওয়া হোক, তারপরে আমার জন্য একটা শার্ট নিয়ে নেওয়া হবে। না বাবা, শার্ট নয়, একটা কুল ব্ল্যাক টি শার্ট নিয়ে নিও। হ্যাঁ বাবা, ওটা পরে তোমাকে একদম বলিউড হিরো লাগবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাচ্চারা, চলো দেখা যাক। আচ্ছা বাবা, যদি তুমি ব্ল্যাক কালারের টি শার্ট পরো তাহলে তো মায়ের ব্ল্যাক কালারের শাড়ি কিনতে হবে না, তাই না? আরে হ্যাঁ, এটা ঠিক বললে চিংকি তুমি। ঠিক আছে, তবে চলো শুরু করা যাক মিশন শপিং। তারপর গাট্টু চিংকি আর মা বাবা এক এক করে সব দোকানে যেতে লাগে। হঠাৎ একটা দোকানে অনেকগুলো টি শার্ট দেখে গাট্টুর মাথায় একটা আইডিয়া আসে। বাবা, আমি ভাবছিলাম তুমি টি শার্ট কেন পরছো না? হ্যাঁ বাবা, গাট্টু এটা একদম ঠিক বলছে। তুমি জানো যে টি শার্ট ভীষণ কমফোর্টেবল হয় আর ভীষণ ট্রেন্ডিও। আচ্ছা ঠিক আছে, একবার ট্রাই করে দেখা যাক। মা, তুমিও শাড়ির জায়গাতে কুর্তা পরে দেখো না, খুব ভালো দেখাবে। আচ্ছা ঠিক আছে, আমাদের মেন শপিং এর সাথে কিছু টি শার্ট আর কুর্তাও দেখে নেব আমরা। আমার পছন্দ হলে আমি নিয়ে নেব, ঠিক আছে? মনে হয় গাট্টু চিংকি আমাদের পুরো স্টাইল চেঞ্জ করে দেবে। তারপর গাট্টু চিংকি আর মা বাবা মিলে শপিং শুরু করে। এখানে তো টি শার্টের কালেকশন এত ভালো নেই, চলো অন্য শপে গিয়ে দেখে নেওয়া হোক। হ্যাঁ বাবা, এখানে তো ব্ল্যাক ড্রেসটাও ঠিক পেলাম না, আর না কুর্তা। অনেক খোঁজাখুঁজির পর গাট্টু শেষমেশ বাবার জন্য পছন্দের টি শার্ট পেয়ে যায়, কিন্তু মায়ের জন্য কুর্তি আর ড্রেস এখনো পাওয়া যায়নি। আরে, এটা তো ভীষণ খারাপ। এত মল ঘোরার পরেও মায়ের জন্য একটা পছন্দ করে কুর্তি পেলাম না। কোনো ব্যাপার না চিংকি,
আচ্ছা একটা কাজ করি, আমার যে ব্ল্যাক শাড়িটা আছে ওটাই পরে নেব, বাবার সাথে ম্যাচিং ম্যাচিংও হয়ে যাবে। না মা, একদম না, তোমাকে তো ড্রেসই পরতে হবে। আরে তো এক কাজ করো না, অন্য কালারের একটা ড্রেস নিয়ে নাও। না বাবা, তাহলে তো মজা হবে না, তুমি আর মা ম্যাচিং ম্যাচিং হবে না। তারপর একটা দোকানে বেশ দারুণ দারুণ কুর্তি পাওয়া যায়, আর সেখান থেকে মা নিজের জন্য 3-4টে কুর্তি নিয়ে নেয়। আর মা যখন সেই কুর্তিগুলো ট্রাই করে তো গাট্টু, চিঙ্কি আর বাবা খুব প্রশংসা করে। মা, তোমাকে তো খুব ভালো দেখাচ্ছে, কখনো শাড়ির সঙ্গে সঙ্গে তোমাকে কুর্তাটা পরা উচিত। হ্যাঁ চলো, ফাইনালি মায়ের একটা জিনিস তো পাওয়া গেল। হ্যাঁ, এবার তাড়াতাড়ি যেন ড্রেসটাও পেয়ে যাই, তাহলে তো দারুণ হবে। এভাবে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায় আর সবাই ক্লান্ত হয়ে পড়ে। শোনা, এবার আমি হাঁপিয়ে গেছি খুব, পাওয়া যাচ্ছে না যখন ছেড়ে দাও না, ব্ল্যাক ড্রেস বাদ দাও। হ্যাঁ বাচ্চারা, এখন বাড়ি যাওয়া যাক। গাট্টু চিঙ্কি খুব উদাস ছিল, কারণ মায়ের জন্য ড্রেস পাওয়া যায়নি, কিন্তু ওরাও বোঝে যে অনেক লেট হয়ে গিয়েছে, তো ওরা চুপচাপ মেনে নেয়। আরে বাবা, তোরা উদাস হোস না, আমি কালো শাড়িটা পরবো তো। হ্যাঁ বাচ্চারা, তোমরা চাইলে আমি এই শার্টটা পরেই নেব, তোমার মায়ের শাড়ির সঙ্গে ম্যাচিং। গাট্টু চিঙ্কি এখন উদাস ছিল, আর তবু রাজি হয়ে যায়। মা বাবার এটা ভালো তো লাগছিল না, কিন্তু ওদের কাছে অপশনও ছিল না। তখনই চিঙ্কির নজর একটা স্টোরে যায়, যেখানে দাঁড় করানোর ডামি মডেল একটা দারুণ ব্ল্যাক ড্রেস পরেছিল। ও তো আনন্দে একদম লাফিয়েই ওঠে। মা, বাবা, গাট্টু, ওই দেখ, মায়ের জন্য ড্রেস পেয়ে গেছি। সবাই তখন ড্রেসটা দেখে আর সবার খুব পছন্দ হয়। আর মা যখন স্টোরে গিয়ে ড্রেসটা পরে তো মাকে দারুণ দেখতে লাগে। চলো এইটা নিয়ে নেওয়া হোক, ফাইনালি পুরো শপিংটা শেষ হলো। বাবা, এখন একটা আইসক্রিম পার্টি হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, এটা তো খুব বড় সফলতা, এটাকে তো সেলিব্রেট করাই উচিত। আর সবাই মিলে আইসক্রিম পার্টি করে আর শপিং এর খুশিকে সেলিব্রেট করে। গাট্টুর রেইনকোট। আজ ভীষণ বৃষ্টি হচ্ছিল, আর সদ্য সদ্য বাচ্চাদের রেইনকোট আর ছাতার শপিং শেষ হয়েছিল। গাট্টুর এত বৃষ্টিতে স্কুলে যাওয়ার ইচ্ছেই ছিল না। চলো গাট্টু চিঙ্কি, তাড়াতাড়ি ওঠো, স্কুল যাবে না বুঝি? মা, আমি তো রেডি হয়ে গিয়েছি। আরে গাট্টু, উঠে পড়, চিঙ্কি তো রেডি হয়ে গিয়েছে। মা দেখো না কত বৃষ্টি হচ্ছে বাইরে, আমি যাব না, আমি পুরো ভিজে যাই। আচ্ছা, তোমার গরমকালে রোদ লাগে, বর্ষাকালে জল লাগে, আর শীতকালে ঠান্ডা, তাহলে তো তুমি কোনো সিজনে স্কুল যাবে না। কালকেই তো রবিবারের ছুটি ছিল, আজকে সায়েন্স টিচার ইম্পর্টেন্ট নোট দেবেন, আজ তো স্কুল যেতেই হবে। আজ থাক না রে চিঙ্কি, আজ যাব না। গাট্টু, তাড়াতাড়ি উঠে যাও, যদি তুমি স্কুলে যাও তাহলে রাত্রে আমি তোমার ফেভারিট আলুর পরোটা বানাবো। সত্যিতে তুমি আমার জন্য আলু টিক্কি বানাবে? হ্যাঁ বাবা, সত্যি বানাবো। এখন যাও, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। মায়ের অনেক বোঝানোর পর গাট্টু স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। গাট্টু রেইনকোট পরে আর চিঙ্কি ছাতা নিয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখনই রাস্তায় খুব জোরে ঝড় ওঠে। হে ঠাকুর, বৃষ্টি কি কম ছিল যে এখন আবার ঝড়ও শুরু হয়েছে, স্কুল কি করে যাব? গাট্টু, তাড়াতাড়ি দৌড়া, আমরা স্কুলের কাছে পৌঁছে গিয়েছি। আমরা দৌড়ালে তবে স্কুলের ভেতর পৌঁছাতে পারবো। ছাতা তো উড়ে যাচ্ছে, না হলে পাক্কা ভিজে যাব। ও নো! এভাবে সেভাবে নিজেকে বাঁচাতে বাঁচাতে গাট্টু আর চিঙ্কি স্কুলে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে কিছু গাছের ডাল ভেঙে রাস্তায় পড়ে যায়, আর গাট্টু চিঙ্কি একটু ভয় পেয়ে যায়। একই গাট্টু চিঙ্কি, তোরা তো ভিজে গেছিস, স্কুলে বসবি কি করে ভেজা কাপড়ের সঙ্গে? চলো তাড়াতাড়ি, স্কুল শুরু হবে তো, আর টিচারও আসবে বলে। গুড মর্নিং টিচার। ভেরি গুড মর্নিং বাচ্চারা। আরে বাহ, মাটির কত ভালো সুগন্ধ আসছে। কিপ সাইলেন্স, আজ আমরা বৃষ্টির কবিতা শুনবো। চলো সবাই নিজের নিজের বই খোলো। ও পারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা, এই পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছোটবেলার গান, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান। টিচার কবিতা পড়াচ্ছিল, কিন্তু গাট্টুর নজর জানলা দিয়ে বাইরের দিকে ছিল। এটা দেখে টিচার জোরে গাট্টুকে ডেকে বলে, গাট্টু, তোমার মন কোথায়?
এই মাত্র যে কবিতাটা শোনালাম তার প্রথম পংক্তির মানে বোঝাও। টিচার, আপনি কবিতা পড়াচ্ছেন কিন্তু তার মধ্যে বৃষ্টির উল্লেখ করা আছে। আর এত ভালো সুন্দর বর্ষা আমি তো সামনে দেখতে পাচ্ছি, আর আপনি বইতে কেন দেখাচ্ছেন? হ্যাঁ টিচার, বইতে কবিতা পড়ার থেকে ভালো আমরা বাইরে গিয়ে বৃষ্টির স্বাদ নিই। হ্যাঁ হ্যাঁ, বইতে কতক্ষণ বৃষ্টির ব্যাপারে পড়বো, যেখানে আমাদের এখানে বৃষ্টি ঝমঝম করে পড়ছে। হ্যাঁ, এটা খুব অন্যায় আমাদের সাথে। চুপ করে যাও বাচ্চারা, আমি তোমাদের চিন্তা ভাবনা বুঝতে পারছি, কিন্তু এখন আমরা স্কুল টাইমে রয়েছি, আর এই টাইমে যদি তোমরা স্কুলের বাইরে যাও আর ভিজে যাও তাহলে তোমাদের জ্বর আসবে, আর তোমাদেরই মা বাবা এসে আমাদের বকবে। টিচার, আমি রেনকোট নিয়ে এসেছি, আমাকে যেতে দিন, আমি ভিজবো না। কালকের সন্ধ্যের ওয়েদার ফোরকাস্টে বলেছিল যে আজকে বৃষ্টি হতে চলেছে। মা তাই জোর করে এই রেনকোটটাকে আমার ব্যাগে ভরে দিল। টিচার, গাট্টুর কাছে রেনকোট আছে আর আমার কাছে ছাতা। আর একটা একটা করে সব বাচ্চারা বৃষ্টিতে ভেজার জেদ করতে লাগে, কিন্তু টিচারও ওদের একটা কথাও শোনে না। আর তারপর বলি, আচ্ছা কবিতা না শুনতে চাইলে ঠিক আছে, কিন্তু আজ আমি তোমাদের নৌকা বানানো শেখাবো। চলো কাগজের নৌকা তৈরি করি, আর ঘরে যাওয়ার সময় জলের মধ্যে ভাসিয়ে দিও। এটা শুনে বাচ্চারা খুব খুশি হয়ে যায়, আর টিচার নৌকা বানাতে শিখিয়ে দেয়। স্কুল শেষ হওয়ার সময় বৃষ্টি থেমে গিয়েছিল, আর বাচ্চারা দৌড়ে দৌড়ে বাড়ির দিকে রওনা হয়। চল গাট্টু, আজকে দেখি বাড়িতে কে প্রথম পৌঁছায়। অন ইওর মার্কস, গেট সেট গো। সব বাচ্চারা রেস করতে লাগে, কে আগে পৌঁছাতে পারে। কিন্তু হঠাৎ পা পিছলে চিংকি মাটিতে পড়ে যায়। আরে यार, এই জামা তো নষ্ট হয়ে গেল আর ছাতাও ভেঙে গেল, এখন মা খুব বকবে। সব বাচ্চারা ওর উপর হাসতে লাগে। পিঙ্কি তখন হাত বাড়িয়ে চিংকিকে উঠতে সাহায্য করে। তখন বান্টিও পিঙ্কিকে পেছন থেকে ধাক্কা দেয়, আর পিঙ্কিও পড়ে যায়। শয়তান বান্টি, আমি তোকে ছাড়বো না। তখনও বান্টিকেও ধাক্কা মেরে ফেলে দেয়, আর আস্তে আস্তে সব বাচ্চারা ভিজে যায়, আর ওখানেই জলে খেলতে লাগে। তখনই সামনে গাট্টু দুটো বাচ্চাকে বৃষ্টিতে ভিজতে দেখে। আরে ওই দেখো, ওরা বৃষ্টিতে ভিজছে, ওদের কাছে তো ছাতা কিংবা রেনকোটও নেই। চলো ওদের সঙ্গে গিয়ে কথা বলি। আরে বন্ধুরা, তোমরা তো বৃষ্টিতে এমন কেন বসে আছো? খেলতে এসেছো তো আমাদের সঙ্গেও জয়েন করতে পারো, এসো। না, আমরা খেলতে আসিনি। যদি খেলতে না আসো তাহলে ঘরে যাও। টিচার আমাদের বলেছে যদি বেশিক্ষণ বৃষ্টিতে ভেজো বা বেশিক্ষণ ভেজা জামা কাপড়ে থাকো তাহলে ঠান্ডা লেগে যাবে। আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আমাদের কাছে তো ফোনও নেই, বাবা মাকে কি করে ফোন করব? তখনই গাট্টুর মাথায় একটা আইডিয়া আসে, আর বাকিদের কানে সেই আইডিয়াটা বলে দেয়, আর সব বাচ্চাদের বলে, চলো আমাদের সঙ্গে চলো। কিন্তু যাব কোথায়? আরে চলো তো, তাড়াতাড়ি চলো। গাট্টু আর সব বাচ্চারা ওদের নিজেদের ছাতায় নিয়ে নিজেদের ঘরে নিয়ে আসে, আর কলোনির একটা ওপেন শেডে নিয়ে আসে, আর ওদের বসতে বলে। আরে গাট্টু, যদি কেউ দেখে ফেলে তবে? ডোন্ট ওয়ারি, যদি গাট্টুর সঙ্গে আছে তাহলে চিন্তা কিসের? দাঁড়াও, এক্ষুনি আসছি। গাট্টু ফটাফট নিজের ঘরে যায়, আর ভেতর থেকে রেনকোট আর ছাতা নিয়ে চলে আসে। তখনই হঠাৎ মা ওকে দেখে ফেলে। গাট্টু, রেনকোট হওয়া সত্ত্বেও তুমি ভিজে গেলে, আর এই রেনকোট আর ছাতা নিয়ে কোথায় যাচ্ছ? আর চিংকি কই? পুরো ঘর নোংরা করলে। মা, সামনে শর্মা আন্টি না ছাতা চেয়েছে, আমি এটা দিয়ে আসছি। ওনাদের ওইখানে কোনো গেস্ট এসেছে, চিংকিও সেইখানেই আছে, এক্ষুনি আসলাম। গাট্টু তাড়াতাড়ি রেনকোট আর ছাতা নিয়ে সেই শেডের কাছে যায়, আর রেনকোটে র্যাপ করা শুকনো কাপড় ওদের দিয়ে দেয় পরার জন্য, আর বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই রেনকোট ছাতাও দিয়ে দেয়। তুমি খুব চালাক গাট্টু, আমার মাথায় তো এই আইডিয়াটা একদমই আসতো না। থ্যাংক ইউ গাট্টু। তখন ওদের পেছন পেছন মাও চলে আসে, আর এই সব কথা শুনে ফেলে, আর ওনার গাট্টুর ওপর খুব গর্ব অনুভব হয়। গাট্টু, চিংকি, এটা তাহলে তোমাদের শর্মা আন্টি। মাকে দেখি সব বাচ্চারা ভয় পেয়ে যায়। সরি মা। কিন্তু মা তো সরি শুনতে চায়নি। মা গিয়ে দুটো বাচ্চাকে গলায় জড়িয়ে ধরে, আর ওনার চোখ ভিজে যায়। সরি বলো না, তোমাদের জন্যই তো গর্বে মাথা উঁচু হলো।
আমি খুব লাকি যে তোমাদের মতো দয়ালু বাচ্চা আমার সন্তান। মায়ের এরকম আনএক্সপেক্টেড রিয়াকশন দেখে সব বাচ্চারা খুশি হয়ে যায়। আর বান্টি ওদের জন্য গরম গরম খাবার নিয়ে আসে। বৃষ্টি থামতেই গট্টু চিংকির বাবা রাজু আর গোলুর মা বাবাকে কল করে আর ভালো করে অ্যাড্রেস জেনে ওদের ঘরে ছেড়ে আসে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।